আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই আশা করি ভালো আছো। সবাইকে রুটসে ওয়েলকাম জানাচ্ছি মিশন 40 ডেজ কোর্সের বায়োলজি ক্লাসে। আমরা অলরেডি 12টা বায়োলজি ক্লাস নিয়ে ফেলছি, তাই না? 12টা বায়োলজি ক্লাস আমাদের হয়ে গেছে, আরও 8টা ক্লাস বাকি আছে। এই ক্লাসগুলোর মধ্যে আমরা এইচএসসি 2021-এর যে শর্ট সিলেবাসটা প্রণয়ন করা হচ্ছে সেই পুরো শর্ট সিলেবাসটা আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ 4টা সাবজেক্টেরই সবগুলো চ্যাপ্টার আমরা কিন্তু শেষ করে দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। রুটসের একটা অসাধারণ উদ্যোগ, যেটা আমি বলে আসতেছি। সম্পূর্ণ ফ্রিতে পুরো সিলেবাসটা কভার করে দেওয়া হচ্ছে। তো গত রবিবারে এই ক্লাসটা হওয়ার কথা ছিল, কিন্তু ওই ফাইনাল ম্যাচ তোমরা তো ফাইনাল ম্যাচটা দেখো ভালো মতো আরাম মতো দেখার জন্য। আমি দেখি নাই, যদিও ঠিকঠাক মতো দেখি নাই, আধা ঘন্টা তো দেখছি সব মিলে। তো এই কারণে ক্লাসে নেই সেদিন, ঠিক আছে? তা আজকে নিতেছি এবং আশা করি ওদের বেশি দিন সময় নেই। আমি দরকার হলে শুক্রবারে ক্লাস নিয়ে হলেও তোমাদের সিলেবাসে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দিব। যাই হোক, তো সবাই দ্রুত জয়েন করো। কোষ বিভাজন পড়বো আমরা, খুব সহজ, ছোট্ট একটা অধ্যায়, তাই না? ছোট্ট একটা অধ্যায়। আচ্ছা, তো সবাই ঠিকমতো শুনতে এবং দেখতে পারতেছো কিনা একটু জানাও। সবাই ঠিকমতো দেখতে এবং শুনতে পারতেছো না কিনা একটু জানাও, এবং নিজেদের কলেজের নামটা একটু লিখো সবাই, যে কে কোন কলেজের স্টুডেন্ট, এটা একটু জানাও আমাকে। কলেজের নামটা একটু জানাও। সবাই চলে আসো তাড়াতাড়ি এবং কলেজের নামটা জানাও। আচ্ছা, কোষ বিভাজন। আচ্ছা, তো কোষ বিভাজন এই অধ্যায়টা দেখো। আমার দেহে এখন 100 ট্রিলিয়ন কোষ আছে। একটা মানুষের দেহে নর্মালি 100 ট্রিলিয়ন কোষ থাকে। হ্যাঁ, আবার এই কোষগুলো কিন্তু টার্ন ওভার হয়। টার্ন ওভার মানে কি? পুরাতন কোষগুলো মরে যায়, নতুন কোষ জন্ম হয়। এটাকে বলা হয় কোষের টার্ন ওভার। যেমন আমাদের স্কিনের যে কোষগুলো আছে, 45 দিন পর পর এই কোষগুলো পুরোপুরি নতুন হয়ে যায়। 45 দিন পর পর এই আমার হাতের চামড়ায় যে কোষগুলো এখন আছে না, 45 দিন পর এই কোষগুলোর একটাও থাকবে না, সবগুলো মারা যাবে এবং নতুন কোষ দ্বারা এটা রিপ্লেস হয়ে যাবে। তাহলে এই যে কোষের টার্ন ওভার হচ্ছে, বা মনে করো মানুষ এখন 100 ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি। এটা কিন্তু একটা জাইগোট, একটা কোষ ছিল মাত্র। সেই জাইগোটটাই ভাইয়া বিভাজিত হইতে হইতে এত বড় একটা মানুষ হয়েছে। তো এই জিনিসগুলো হয় কোষ বিভাজনের মাধ্যমে। এখন আমি যদি কোষের স্ট্রাকচারটা একটু দেখি, এখানে আমি কিছু ইতিহাসও পড়ায় দিব, সমস্যা নাই। এই মনে করো হচ্ছে কোষ, এই হচ্ছে কোষ। কোষের ভিতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর নিউক্লিয়াস বাইরে বাকি যে জিনিসগুলো সেটা বলা হয় সাইটোপ্লাজম। তাহলে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে নিউক্লিয়াস, তাই না? সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এই দুইটার সমন্বয়কে আমরা গ্রসলি বলতে পারি কোষ। হ্যাঁ, আমি তোমাদের কোষের অধ্যায়ে অনেক কিছু দেখাইছি, তবে যদি গ্রসলি বলি, ব্রড ইয়েতে বলি, যে কোষ কি কি দিয়ে গঠিত? মাঝখানে নিউক্লিয়াস, চারপাশে হচ্ছে সাইটোপ্লাজম। মাঝখানে নিউক্লিয়াস, চারপাশে হচ্ছে সাইটোপ্লাজম, এই হচ্ছে কোষ। এখন একটা কোষ যখন বিভাজিত হয়, সাইটোপ্লাজমটাও বিভাজিত হবে, আবার নিউক্লিয়াসটাও ভাইয়া বিভাজিত হবে, দুইটাই কিন্তু বিভাজিত হবে। সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে দেখো, এইদিকে একটা মনে করো সাইটোপ্লাজম হচ্ছে, এইদিকে একটা সাইটোপ্লাজম হচ্ছে। তাহলে দেখো সাইটোপ্লাজম বিভাজন হচ্ছে। তাহলে সাইটোপ্লাজমের বিভাজন, পরীক্ষায় প্রশ্ন হতে পারে সাইটোপ্লাজমের বিভাজনটা আবিষ্কার করেছেন কোন বিজ্ঞানী। দেখো, তোমাদের বইয়ে কিন্তু কোষ বিভাজন অধ্যায় বিভিন্ন ইতিহাস বলা আছে, প্রায় 8-10টা পয়েন্ট আছে। তো এতগুলো পয়েন্ট আমি আগে শিখাইতাম, স্টুডেন্টদেরকে লিস্ট করা ছিল আমার একটা চার্টে। তো দেখছি পরীক্ষায় আসতেছে না এগুলো খুব একটা, এই কারণে আমি লিস্টটা কমাই দিচ্ছি, দিয়ে মাত্র দুইটা জিনিস রাখছি। এই দুইটার মধ্যে আশা করা যায় তোমাদের পরীক্ষায় চলে আসবে। একটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজম বিভাজন আবিষ্কার করছে স্লাইখার নামে একজন বিজ্ঞানী। স্লাইখার বা স্লেইখার, মনে হয় এভাবে দেখো, সাইটোপ্লাজম স্লাইখার শুনতে অনেকটা কাছাকাছি, তাই না? তাহলে সাইটোপ্লাজমের বিভাজন আবিষ্কার করছেন স্লাইখার। আবার দেখো, কোষের কেন্দ্রে আছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা, একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াস হয়ে যাবে, দুইটা কোষে। এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। এটা আবিষ্কার করছেন ওয়াল্টার ফ্লেমিং। এটা কিন্তু আসে যে সাইটোপ্লাজম বিভাজন, যেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। কাইনেসিস বলতে বিভাজন বোঝানো হচ্ছে। আর ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। মনে রাখবা, ক্যারিয়ন শব্দের অর্থই হচ্ছে নিউক্লিয়াস। এটা তোমরা জানো, সবাই ম্যাক্সিমামই জানো, দুই একজন হয়তো জানো না। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজনটা আবিষ্কার করছে ওয়াল্টার ফ্লেমিং। আর নিউক্লিয়াসের বিভাজনটাই হচ্ছে মূলত কি? কোষ বিভাজন। অর্থাৎ কোষ বিভাজনের আবিষ্কারকও কিন্তু হচ্ছে কে?
ওয়াল্টার ফ্লেমিং। এই পয়েন্টগুলো মনে রাখবা। তাহলে পরীক্ষায় 3 ভাবে প্রশ্ন আসতে পারে। সাইটোপ্লাজমের বিভাজন আবিষ্কারককে? শ্লাইখার। নিউক্লিয়াসের বিভাজনের আবিষ্কারককে বা ক্যারিওকাইনেসিসের আবিষ্কারককে? ওয়াল্টার ফ্লেমিং। কোষ বিভাজনের আবিষ্কারককে? সেটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। আমি কি বুঝতে পারছি? এইটুকু আপাতত মনে রাখো। আমি আগে কিন্তু অনেকগুলো ইনফো দিতাম এখান থেকে, তো দেখি যে ইনফোগুলো আসতেছে না পরীক্ষায়, অত ওদেরকে শিখা। আমি দরকার হলে চার্ট করা আছে আমার একটা 8-10টা, তোমার যারা আগ্রহী বলবা, আমি দরকার হলে দিয়ে দিব 4টা। তো এটা হচ্ছে একটা এমসিকিউ এর পয়েন্ট, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। ওকে, এটা জেনে রাখো। এবার আসো কোষ বিভাজনে। কোষ বিভাজন, কোষ বিভাজন কত প্রকার দেখে অ্যান্সার করো সবাই, টুকটাক একটু অ্যান্সার ট্যান্সার করতে থাকো। আমরা এইভাবে আগাই, ছোট অধ্যায়, সহজ অধ্যায়, কঠিন কিচ্ছু নাই এই অধ্যায়ে, ইজি ইজি জিনিস সব। আচ্ছা, প্রথমে কোষ চক্র আছে তাই না, প্রথমে সেল সাইকেল আছে। এখানে সেল সাইকেলটা আগে পড়াবো নাকি কোষ বিভাজনের প্রকারভেদ? প্রকারভেদটাই আগে পড়াই। বলো কোষ বিভাজন কত প্রকার, অ্যান্সার করো। কোষ বিভাজনকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? কোষ বিভাজনকে ভাগ করা হয়েছে কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে কোষ বিভাজনকে, তাই না? 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রথমত মাইটোসিস। দেখো, প্রথমত হচ্ছে মাইটোসিস। মাইটোসিস মানে কি? মাইটোসিস মানে হচ্ছে একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হবে। মাইটোসিস মানে হচ্ছে একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হবে। আরেকটা হচ্ছে মায়োসিস। একটু মনে রাখো ভালো মতো, এটার উচ্চারণ কিন্তু মায়োসিস, নট মিওসিস। কখনো মিওসিস বলবা না, এটার উচ্চারণ হচ্ছে মায়োসিস। মিওসিস বলতে বোঝায় চোখের পিউপিল আছে না, চোখের পিউপিলের সংকোচনকে বলা হয় মিওসিস। ওটা কিন্তু আরেকটা জিনিস আছে, আমরা জানি চোখের মধ্যে একটা পিপিল আছে, লাইট মারলে পিপিলটা ছোট হয়ে আসে। ওই যে লাইট মারলে পিপিলটা ছোট হয়ে আসে, ছোট হয়ে আসে, এটাকে বলা হয় মিওসিস। আর কোষ বিভাজন এটাকে বলা হয় মায়োসিস। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের, ভুলাই ফেলো না কিন্তু। উচ্চারণটা ভুল করলে, তুমি যদি লাউকে বলো কলা, তাহলে তুমি তার মানে কি, তুমি লাউও চিনো না, কলাও চিনো না, বুঝো নাই? তাহলে এই হচ্ছে ব্যাপারটা আর কি। এটা হচ্ছে মায়োসিস, এটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিসে কি হয়? মাইটোসিসে ওই যে সাইটোপ্লাজম বিভাজন বললাম, সাইটোপ্লাজম বিভাজনটা হয় একবার, একবার। এবং নিউক্লিয়াসের বিভাজন সেটাও হয় একবার। সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়, নিউক্লিয়াসও একবার বিভাজিত হয়, এবং ক্রোমোজোমগুলো যে আছে নিউক্লিয়াসের ভিতর সেগুলোও একবার বিভাজিত হয়। এবার আসো মায়োসিসে। মায়োসিসে কি হয়? মায়োসিসে কি হয়? মায়োসিসে কিন্তু ভাইয়া সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়, সমস্যা নাই। সাইটোপ্লাজম একবার, নিউক্লিয়াস, সরি, সাইটোপ্লাজম হয় 2বার, নিউক্লিয়াস বিভাজিত হয় 2বার, তবে ক্রোমোজোমটা বিভাজিত হয় একবার। এটাই হচ্ছে পার্থক্য। তোমাদের পরীক্ষায় কিন্তু সংজ্ঞা আসতে পারে যে মাইটোসিস কাকে বলে, তোমরা এইটুকু লিখবা, যে বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, এবং একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়, একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়, এটাকে বলা হয় মাইটোসিস। ওকে। আর মিওসিস কি? যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস বিভাজিত হয় 2বার, নিউক্লিয়াস 2বার বিভাজিত হবে, কিন্তু নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম আছে ওগুলো বিভাজিত হবে একবার, এবং একটা কোষ থেকে 4টা কোষের সৃষ্টি হবে। দেখো, একটা কোষ থেকে ফাইনালি 4টা কোষের সৃষ্টি হয়েছে, এই প্রসেসটাকে বলা হয় মায়োসিস। ওকে, বলতে পারবা না, যেটা বললাম সেটাই লিখবা। দেখো, যেই প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়, এবং একটি কোষ থেকে 2টি অপত্য কোষের সৃষ্টি হয়, এটা হচ্ছে মাতৃকোষ, এটা অপত্য কোষ। অপত্য মানে হচ্ছে সন্তান, হ্যাঁ। আচ্ছা, আর মিওসিস মানে কি? যেই প্রক্রিয়া নিউক্লিয়াস 2বার তবে ক্রোমোজোম একবার বিভাজিত হয়, এবং একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়, সেটাকে বলা হয় মিওসিস। তাহলে আমরা মিওসিস শিখেছি, আমরা মাইটোসিস শিখেছি। এবার একটা আছে হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস মানে কি? শব্দের অর্থ এখানে বোঝানো, মানে হচ্ছে অ্যাবসেন্ট। আমাদের স্কুলের খাতা আছে না, হাজিরা খাতায় যারা অ্যাবসেন্ট তাদেরকে লেখা হয়, প্রেজেন্ট থাকলে পি লেখা হয়, তাই না? এরকম করি তো আমরা, অ্যাবসেন্ট থাকলে এ, প্রেজেন্ট থাকলে পি লিখে দেই নাকি? এটা বুঝো তো সবাই? ওয়ালাইকুম আসসালাম। অ্যাবসেন্ট থাকলে এ, তাহলে এখানে কিন্তু এ দিয়ে অ্যাবসেন্টই বোঝানো হয়েছে। কে অ্যাবসেন্ট? মাইটোসিস অ্যাবসেন্ট। এ মাইটোসিস মানে মাইটোসিস অ্যাবসেন্ট। তাহলে মাইটোসিস অ্যাবসেন্ট থাকবে, এবং একটা কোষ থেকে 2টা কোষ সৃষ্টি হবে। একটা কোষ থেকে কয়টা কোষ সৃষ্টি হবে? 2টা কোষ সৃষ্টি হবে। এবং মাইটোসিস বলতে যে জিনিসটা, সেটা কিন্তু অ্যাবসেন্ট থাকবে। তাহলে মাইটোসিস বলতে আসলে কি বোঝায়? মাইটোসিসের ট্রেডমার্ক বৈশিষ্ট্য কি? ট্রেডমার্ক মানে বুঝো তো, মানে ওর একেবারে সিল মারা বৈশিষ্ট্য, ওর কোনটা দেখে আমরা বুঝতে পারবো এটা মাইটোসিস?
কিছু ট্রেডমার্ক বৈশিষ্ট্য আছে মাইটোসিসের, ওইটা কিন্তু অ্যামাইটোসিসে দেখা যাবে না। সেই ট্রেডমার্ক বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। সবাইকে বুঝতে পারতেছি? কোনো কমেন্ট করো না, একটু কমেন্ট করো, একটু ইন্টারেক্টিভ করো। আমি তো চাই ইন্টারেক্টিভ ক্লাস, তোমরা করো না কেন? তোমরা সুযোগ, আমি দেখো, আমি যে একটু আগে আমার ভাই এক জায়গায় ক্লাস করলো, আমার ভাই একটা কোচিংয়ে ক্লাস করলো, অনলাইন ক্লাস, কোনো কোশ্চেন করে কোনো উত্তর পাওয়া যায় না। ওরা কোশ্চেন, যে ক্লাস নেয় সেটা উত্তর দিচ্ছে না, আরেকজন উত্তর দিচ্ছে। কোশ্চেন লিখে দিল, কোশ্চেনের মতো থেকে গেল, কোনো অ্যান্সারই পাইলো না, ক্লাসটা শেষ হয়ে গেল। রুটসে তোমাদের ধরে ধরে বলা হচ্ছে ভাই কোশ্চেন করে অ্যান্সার দিতেছি, কোশ্চেন করে অ্যান্সার দিতেছি, এবং যে ক্লাস নিচ্ছে আমিই দিতেছি অ্যান্সারটা, ক্লাস থামায় তোমার অ্যান্সার দিচ্ছি। তুমি এই সুযোগটা কাজে লাগাও না কেন? তুমি দেখো তো এত বড় সুযোগ কয় জায়গায় আছে? তুমি বলো তো এত বড় সুযোগটা কয় জায়গায় আছে? 700-800 স্টুডেন্ট আছে, কারো কোশ্চেন, টিচার যে ক্লাস নিচ্ছে সে তোমার অ্যান্সার দিবেই না, অন্য আরেকজন দিবে, এবং সে যখন অ্যান্সারটা দিবে তোমার ক্লাস কিন্তু ক্লাসের মতো চলতেই থাকবে, তুমি কিন্তু ক্লাস থেকে ইয়ে হয়ে যাচ্ছ, হারায় যাচ্ছ। তুমি মনে করো 3 নম্বর টপিকের উপর একটা প্রশ্ন করতেছো, যে ক্লাস নিচ্ছে সে হয়তো 6 নম্বর বা 7 নম্বর টপিকে চলে গেছে। হ্যাঁ, তো বুঝো তাহলে ব্যাপারটা, তুমি ওইভাবে হয় না আসলে। কিন্তু এখানে যে ক্লাস নিচ্ছে আমি ক্লাস থামায় তোমার অ্যান্সার দিচ্ছি, তো এত বড় একটা সুযোগ কিন্তু তোমরা নষ্ট করো না। হ্যাঁ, আলোর পথে, থ্যাংক ইউ আলোর পথে। তো এই জন্য কোশ্চেন করবা। তাহলে অ্যামাইটোসিস মানে মাইটোসিস অনুপস্থিত। তাহলে মাইটোসিস বলতে কি বোঝায়? মাইটোসিসের দুইটা ট্রেডমার্ক বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে নিউক্লিয়ার যে মেমব্রেনটা আছে, নিউক্লিয়ার মেমব্রেন, আমি এন মেমব্রেন লিখলাম, নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হবে, নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হইতে হবে অবশ্যই। এবং 2 নম্বর হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এটা আবির্ভূত হইতে হবে, স্পিন্ডল যন্ত্র আবির্ভূত হইতে হবে। এই দুইটা ঘটনা যদি ঘটে তাহলে সেই কোষ বিভাজনটাকে আমরা মাইটোসিস বলতে পারি, তাছাড়া কিন্তু বলা যাবে না। যদি এই দুইটা ঘটনার একটা অনুপস্থিত থাকে সেটাকে মাইটোসিস বলা যাবে না। তাহলে ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে কি দেখো, এই মনে করো হচ্ছে কোষ, কোষের এখান দিয়ে আছে মনে করো ক্রোমোজোম, ক্রোমোজোম আছে। এখন এই ক্রোমোজোম গুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, কোষের ভিতরে অবস্থান করে, হবে খুব ইম্পর্টেন্ট জিনিস। এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আশেপাশের স্ট্রাকচার থেকে প্রোটেক্ট রাখতে হয়। তাহলে এখানে প্রোটেক্ট রাখার জন্য এখানে একটা আবরণ আছে, যে আবরণের নাম হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন। এই আবরণের নাম হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে মাইটোসিস হওয়ার শর্ত হচ্ছে প্রথমত নিউক্লিয়ার মেমব্রেনটাকে বিলুপ্ত হয়ে যেতে হবে, নিউক্লিয়ার মেমব্রেন থাকতেই পারবে না। তাহলে দেখো বিলুপ্ত করে দিলাম, প্রথম বৈশিষ্ট্য মানলাম, ভালো কথা। এখন কথা হচ্ছে তুমি যদি এরকম নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত করে দাও, ক্রোমোজোম গুলো একা হয়ে গেল না? ক্রোমোজোম গুলো কোষের মধ্যে একা হয়ে গেল, একেবারে আলাদা হয়ে গেল। ওকে প্রোটেকশন দিতে হবে না? প্রোটেকশন দিতে হবে। এবার নিউক্লিয়ার মেমব্রেন যেই কাজটা করতো, মানে ক্রোমোজোম গুলোকে প্রোটেক্ট করে রাখতো বা জায়গায় ধরে রাখতো, ওই কাজটা করার জন্যই স্পিন্ডল যন্ত্র আবির্ভূত হবে। দেখো এখানে নতুন করে আবির্ভূত হবে কি স্পিন্ডল যন্ত্র। তাহলে প্রথমবার কি হয়েছে, এই চারপাশ দিয়ে যে নিউক্লিয়ার মেমব্রেন ছিল ওটা বিলুপ্ত হয়ে যাবে এবং ওর জায়গা দখল করবে কে? স্পিন্ডল যন্ত্র। এই দুইটা ঘটনা যদি কোনো কোষ বিভাজনের সময় দেখা যায় সেটাকে মাইটোসিস বলা হয়। আর অ্যামাইটোসিসে কিন্তু কি হবে, এই দুইটা ঘটনার কোনো ঘটনাটাই ঘটবে না, নিউক্লিয়ার মেমব্রেনও বিলুপ্ত হবে না, আর স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়া তো অনেক পরের কথা। তাহলে বুঝছো অ্যামাইটোসিসকে কেন অ্যামাইটোসিস বলা হয়? হ্যাঁ রিফাত, ওয়েলকাম তোমাকে, প্রথম ক্লাস করতেছো। তো দেখো এটাকে অ্যামাইটোসিস বলা হয় কারণ এই দুইটা ঘটনা অ্যামাইটোসিসে ঘটে না, কিন্তু মাইটোসিসে ঘটে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি, আইডিয়া পাইছি কোষ বিভাজনগুলো সম্পর্কে। এবার আসো কোথায় কোথায় সংগঠিত হয়, এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো সবাই মনোযোগ দিয়ে দেখো, কোশ্চেন আসবে পরীক্ষা এগুলো থেকে। আমি এটা ভাগ করি আগে একটু। ইয়েস, দেখো অ্যামাইটোসিস বিভাজন হয় কোথায়? অ্যামাইটোসিস কখন বলবো আমি? যখন নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হবে না, স্পিন্ডল যন্ত্র আবির্ভূত হবে না। এখন দেখো এমন অনেক কোষ আছে যেসব কোষে কোনো নিউক্লিয়ার মেমব্রেনই নাই। বলো তো কোন, উদাহরণ দাও তো এমন কিছু কোষের যেসব কোষে নিউক্লিয়ার মেমব্রেন নাই। বলো তো ভাইয়া দেখি, এমন কিছু কোষের নাম বলো যেসব কোষে নিউক্লিয়ার মেমব্রেনই নাই। বিলুপ্ত হওয়া আবির্ভূত হওয়া তো অনেক পরের কথা, নিউক্লিয়ার মেমব্রেনই নাই। টাকা হারানো টাকা পাওয়া তো অনেক দূরের কথা, টাকাই নাই, ঠিক আছে, এরকম আর কি অনেকটা। হুম, মামুন ওয়েলকাম তোমাকে মামুন।
আচ্ছা, অনেকের ক্লাসটা খুঁজে পেতে সমস্যা হয়, অনেকে রেগুলার স্টুডেন্ট আছে, তোমরা একটু ইয়ে করতে পারো, তোমাদের যাদের ফ্রেন্ডকে চিনো যে ক্লাসটা করে ওকে দেখে একটু মেনশন দিয়ে দিতে পারো। দেখো, এমন অনেক কোষ আছে যাদের কোনো নিউক্লিয়ার মেমব্রেনই নাই, ওইসব কোষকে বলা হয় প্রাককেন্দ্রিক কোষ। তাহলে যত রকম প্রাককেন্দ্রিক কোষ আছে, সকল প্রাককেন্দ্রিক কোষে ঘটে হচ্ছে অ্যামাইটোসিস বিভাজন। সকল প্রাককেন্দ্রিক কোষ মানে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যামাইটোসিস, কারণ তাদের তো উপায় নাই। এখন প্রশ্ন হচ্ছে, কোনো সুকেন্দ্রিক কোষে কি ভাইয়া ঘটে না? কোনো সুকেন্দ্রিক কোষে কি অ্যামাইটোসিস ঘটে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ ঘটে। যেমন অ্যামিবা, অ্যামিবাতে ঘটে, ইস্টে ঘটে। কথা হচ্ছে অ্যামিবা এবং ইস্টে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন আছে, কিন্তু ওরা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করতে পারে না, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করতে পারে না অ্যামিবা এবং ইস্ট। তাহলে প্রাককেন্দ্রিক কোষে কেন হয় না? কারণ ওদের নিউক্লিয়ার মেমব্রেনই নাই। আর এরা সুকেন্দ্রিক কোষ, কিন্তু অ্যামিবা কিন্তু একটা সুকেন্দ্রিক কোষ, তোমার আমার কোষের মতো অ্যামিবার কোষ সুকেন্দ্রিক, ইস্টের কোষটাও সুকেন্দ্রিক, কিন্তু ওদের সেন্ট্রিওল না থাকায় ওরা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করতে পারে না, সেন্ট্রিওলটা সক্রিয় থাকে, সেন্ট্রিওল থাকেই না, তাই ওদের কিন্তু কি হয়, ওদের অ্যামাইটোসিস বিভাজন হয়। এখন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানুষের দেহে কি অ্যামাইটোসিস বিভাজন হয়? তোমাদের কি মনে হয় মানুষের দেহে, তোমার আমার দেহে কি অ্যামাইটোসিস বিভাজন হয় কিনা? আমরা তো জানি যে মানুষের দেহে অমুক অমুক কোষে মাইটোসিস হয়, অমুক অমুক কোষে মিওসিস হয়। প্রশ্ন হচ্ছে মানুষের কোনো কোষে কি অ্যামাইটোসিস হয় কিনা? দেখি অ্যান্সার করো তো, মানব দেহের কোনো কোষে অ্যামাইটোসিস হয় কিনা। আচ্ছা, নোমান বলতেছো চা লুকিয়ে খেতে। চা খাইতেছি না তো, আমি হরলিক্স খাইতেছি, চা খাইতেছি না। হ্যাঁ, তোমার আম্মু আব্বুকে চা দিতে বলো, চা নিয়ে খাও, সমস্যা নেই। তারপর এই বলো তো, ইয়েস নো একটু বলো না তোমরা সবাই, যে মানুষের দেহে কি অ্যামাইটোসিস হয় কিনা, তোমাদের কি মনে হয়, হ্যাঁ অথবা না? একটা অ্যান্সার দাও। আব্দুল আল মামুন বলছে না মেবি। আচ্ছা, সাজিদ আল মামুন বলছো ভাইয়া হয় না। আচ্ছা, এই আনসার করবা, ভুল হোক সঠিক ব্যাপার না। যাক ভাইয়া। আচ্ছা, মুবিন হাসনাত, হ্যাঁ মুবিন হাসনাত কমেন্টের জন্য ধন্যবাদ। মারিয়াম ইসলাম এমসা বলছো হয় না, কিন্তু অ্যান্সার হচ্ছে হয়। মানব দেহেও, মানব দেহ অ্যামাইটোসিস হয়। মানব দেহে অ্যামাইটোসিস হয় কোথায়? মানুষের যে ভ্রূণ থাকে, এই হচ্ছে মনে করো মানুষের ভ্রূণ। ভ্রূণ বুঝো তো, একটা জাইগোট আছে না, জাইগোট বিভাজিত হয়ে একটা কোষপিণ্ড তৈরি করে, এই কোষপিণ্ডকে বলা হয় ভ্রূণ। এই ভ্রূণটা পরবর্তীতে বড় হয়ে হাত পা মাথা এগুলো তৈরি হয়। তো এই ভ্রূণের একটা আবরণ থাকে, এই ভ্রূণের যে আবরণ আছে সেই আবরণের মধ্যে কিন্তু অ্যামাইটোসিস বিভাজন ঘটে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ভ্রূণের আবরণে, ভ্রূণের আবরণে কাদের? স্তন্যপায়ীদের। যত রকম স্তন্যপায়ী আছে, স্তন্যপায়ী মানে কি যারা মায়ের দুধ খায়, মানুষ, বাদুর, তিমি মাছ, ইন্দুর, বানর, তারপরে হচ্ছে কুকুর। হ্যাঁ, এই রকম যে স্তন্যপায়ীরা আছে, এটা তোমাদের বইয়ে লেখা আছে, আজিবুর রহমান স্যারের বইয়ে। আমি কিন্তু তোমার বইয়ের বাইরে তথ্য দেই না। স্তন্যপায়ী দেখো, আমরা স্তন্যপায়ী মানুষ মানে প্রাণী, আমাদের ভ্রূণের আবরণে কিন্তু অ্যামাইটোসিস বিভাজন ঘটে। ইভেন বর্তমান রিসেন্টলি গবেষণায় দেখা গেছে কিছু কিছু পূর্ণবয়স্ক মানুষের অ্যাড্রেনাল মেডুলা বলতে একটা গ্ল্যান্ডের নাম শুনছো বোধহয় তোমরা, কিডনির উপর দিয়ে থাকে, ওইখানেও নাকি অ্যামাইটোসিস হয় মাঝে মধ্যে কিছু কিছু পূর্ণবয়স্ক মানুষের, তোমার আমারও হয়তো হইতেছে, কে জানে। তো মানুষের মধ্যে কিন্তু অ্যামাইটোসিস হয়। অ্যামাইটোসিস মানে কি? অ্যামাইটোসিস মানে তো মাইটোসিসই, ডিফারেন্সটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হবে না, স্পিন্ডল যন্ত্র আবির্ভূত হবে না, এইটুকুই। তাহলে অ্যামাইটোসিস বুঝতে পারছি আমরা। প্রাককেন্দ্রিক কোষ, সকল প্রাককেন্দ্রিক কোষে হবে, সুকেন্দ্রিকের মধ্যে অ্যামিবা এবং ইস্টে হবে। কারণ কি? কারণ ওই স্পিন্ডল যন্ত্র তৈরি করতে পারে না। আর স্তন্যপায়ীদের ভ্রূণের আবরণে হবে। ওকে, এবার আসো মাইটোসিস। মাইটোসিস হবে কাদের? মাইটোসিস হয় হচ্ছে তোমার দেহকোষের। মাইটোসিস হয় কিসের? দেহকোষের। দেহকোষে হয়, জনন কোষেও হয়। দেহকোষ মানে কি? মনে করো তোমার স্কিন আছে না, স্কিন, তোমার চামড়া, তোমার চামড়ার কোষগুলো কিন্তু দেহকোষ। আর আচ্ছা, জনন কোষ মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু হচ্ছে জনন কোষ। আর এর বাইরে যত কোষ আছে সবাই দেহকোষ। তাহলে দেহকোষগুলোতে কিন্তু কি হয়? মাইটোসিস হয়, এবং জনন কোষেও কিন্তু মাইটোসিসই হয়, মনে রাখবা। হ্যাঁ, মনে করো ওভাম পড়ছো না তোমরা, ডিম্বাণু, ডিম্বাণু ব্যাপারটা আমি দেখাচ্ছি একটু পরে। আর কোথায় হয় মাইটোসিস? আচ্ছা, পরে আসতেছি। মাইটোসিস হয় আরো হয় হচ্ছে ডিপ্লয়েড প্রাণীদের জাইগোটে। ডিপ্লয়েড প্রাণী বা জীবের জাইগোটে, ডিপ্লয়েড জীবের জাইগোটে হয়, জীব লিখে দেই, ডিপ্লয়েড জীবের জাইগোটে হয়।
তাহলে মিওসিস হয় কোথায়? মিওসিস হয় জনন মাতৃকোষে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মিওসিস হয় জনন মাতৃকোষে। আর হয় কোথায়? হ্যাপ্লয়েড জীবের, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। এই চারটার একটা স্ক্রিনশট নাও, তোমরা বুঝো আর না বুঝো। আমি জানি এই ব্যাপারটা তোমরা সবাই মোটামুটি জানো। হ্যাঁ আলামিন, উদ্ভিদ তত্ত্ব শেষ ভাইয়া। ইউটিউবে তোমরা রুটস এডু ইউটিউব চ্যানেলে গেলে ওইখানে দেওয়া আছে। রুটস এডুর ইউটিউব চ্যানেলে তোমার একটা প্লে লিস্ট করা আছে বায়োলজি ক্লাসগুলোর। ওই প্লে লিস্টে আমার সবগুলো ক্লাস পেয়ে যাবা। দেখো মাইটোসিস হয় কোথায়? দেহকোষে। আমার স্কিন, ব্রেন, চামড়া সব কোষে মাইটোসিস হচ্ছে। এবং জনন কোষেও কিন্তু মাইটোসিসই হয়। তবে জনন মাতৃকোষ বলতে একটা কোষ থাকে, যেসব কোষে হয় মিওসিস। এছাড়া হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। হ্যাপ্লয়েড জীব বলতে শৈবাল এবং ছত্রাক। শৈবাল এবং ছত্রাকের দেহটা হ্যাপ্লয়েড হয়। ওই হ্যাপ্লয়েড জীবের জাইগোটে ঘটে হচ্ছে মায়োসিস। আর ডিপ্লয়েড জীব মানে কি? শৈবাল এবং ছত্রাকের চেয়ে উন্নত যারা আছে, যেমন মস, ফার্ন, তারপরে হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, তারপর মানুষ, যত রকম প্রাণী আছে সবার ডিপ্লয়েড জীবের জাইগোটে ঘটবে মাইটোসিস। এই লিস্টটা স্ক্রিনশট নাও, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ব্যাপারটা। ওকে, মানে জনন মাতৃকোষের ব্যাপারটা একটু বলি। জনন মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড। এই দেখো, এই হচ্ছে জনন মাতৃকোষ। এখানে মিওসিস বা মায়োসিস ডিভিশন ঘটে। মায়োসিস যখন ঘটে চারটা কোষ তৈরি হয়, এবং এই চারটা কোষগুলো হয় হচ্ছে হ্যাপ্লয়েড। এই কোষগুলো হয় কিন্তু ভাইয়া হ্যাপ্লয়েড। ওকে, এবং এই হ্যাপ্লয়েড কোষগুলো যদি সংখ্যা বৃদ্ধি করতে চায়, দেখো একটা থেকে চারটা তৈরি হয়েছে, এখন আমার চারটা দিয়ে হবে না, আমার দরকার হচ্ছে মনে করো 4000। তাহলে এগুলোকে আবার বিভাজিত হইতে হবে না? এই জনন কোষগুলো কি? এগুলো জনন কোষ, এগুলো জনন কোষ, জনন কোষ এগুলো। আর এটা হচ্ছে জনন মাতৃকোষ। তাহলে জনন মাতৃকোষে কি হয়েছে? মায়োসিস হয়েছে। এবার জনন কোষ যদি চারটা থেকে 4000 হবে, এখানে কিন্তু মাইটোসিস ডিভিশন ঘটাতে হবে। মাইটোসিস, এটা একটু বুঝে রাখবা। তাহলে প্রশ্ন আসতে পারে এইভাবে যে জনন কোষ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়? দেখো এই যে চারটা জনন কোষ সৃষ্টি হচ্ছে কোন প্রক্রিয়ায়? মায়োসিস প্রক্রিয়ায়। যদি জনন কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে কোন প্রক্রিয়ায়? তাহলে অ্যান্সার হবে মাইটোসিস। খুব সাবধানে লাগাইতে হবে। ইজি অধ্যায়, কিন্তু এরকম কিছু বলে না পচা শামুকে পা কাটে, ওইরকম হইতে পারে, সোজা একটা কোশ্চেনে আটকে যাবা। জনন কোষ সৃষ্টি হয় মায়োসিস প্রক্রিয়ায়, তবে সংখ্যা বৃদ্ধি পায় 4 থেকে 4000, 4 লক্ষ হবে কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। কে বুঝি নাই? কে বুঝি নাই? আচ্ছা আব্দুর রহমান, থ্যাংক ইউ আব্দুর রহমান। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি হ্যাপ্লয়েড জীবের জাইগোটে হবে। এটা বুঝোই তোমরা। আমি এগুলা এখন তো অনেক অলরেডি আধা ঘন্টা মনে হয় শেষ। ঢুকলে আর মানে বাইরে হইতে পারি না। আচ্ছা, অ্যামাইটোসিসের আরো কিছু নাম আছে, সেগুলো তোমাদের জানতে হবে। বলা হয় ডিরেক্ট সেল ডিভিশন বা বাইনারি ডিভিশন। একটু পার্থক্য আছে বাইনারি ডিভিশনের সাথে, থাক সেটা আমাদের এখন দরকার নেই আপাতত। হ্যাঁ, প্রত্যক্ষ কোষ বিভাজন বা সরাসরি কোষ বিভাজন বা বাইনারি কোষ বিভাজন। মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল কোষ বিভাজন, কারণ এখানে ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকে। আর মায়োসিসকে বলা হয় হ্রাসমূলক, কারণ হচ্ছে এখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। যেমন দেখো, এই মাতৃকোষে মনে করো ক্রোমোজোম ছিল 46টা, জনন কোষ যখন সৃষ্টি হবে এখানে ক্রোমোজোম হয়ে যাবে 23টা, কারণ মায়োসিস প্রক্রিয়া ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। ওকে, এটা হচ্ছে এখানকার ব্যাপার। তাহলে বুঝতে পারছি তো? স্ক্রিনশট নাও এটা। এবার আসো সেল সাইকেলে। আচ্ছা, সেল সাইকেলে যাওয়ার আগে আমি তোমাদের কিছু কথা বলি। আচ্ছা, আমাদের রুটসে কিন্তু অনেকগুলো কোর্স চলে সব সময়, যেমন এইচএসসি। তোমার 21 ব্যাচের হয়তো অনেকে আসো, এইচএসসি শর্ট সিলেবাসের কোর্স চলতেছে আমাদের। 21 ব্যাচ তোমাদের জন্য আছে, 22 ব্যাচের জন্য কিন্তু আছে। এছাড়া আমাদের একটা কোর্স আছে, যেই কোর্সে এইচএসসি ফুল সিলেবাসের রেকর্ডেড ক্লাস। এটা কিন্তু খুব, আমার মতে এই কোর্সটা হচ্ছে একটা বেস্ট কোর্স। তোমরা কি বলো আমি জানি না, কিন্তু এই কোর্সটাতে এইচএসসি ফুল সিলেবাস রেকর্ডেড কোর্সটাতে, এই কোর্সে একেবারে সবগুলা সাবজেক্টের সবগুলো অধ্যায়, নট অনলি শর্ট সিলেবাস, মানে মনে করো বায়োলজির, বোটানির 12টা অধ্যায়, জুলজির 12টা অধ্যায়, সবগুলো অধ্যায়ের ক্লাস কিন্তু রেকর্ডেড অবস্থায় দেয়া আছে। এবং এই রেকর্ডটা কিন্তু এই লাইভ ক্লাস রেকর্ড করে দিয়ে দিয়েছি তা না, আলাদাভাবে রেকর্ডের উদ্দেশ্যে রেকর্ড করা হয়েছে, তাই অনেক ডিটেলস পড়ানো হয়েছে এখানে এই কোর্সটা। আর এটা রেগুলার একটা কোর্স চলতেছে আমাদের, 21 ব্যাচেরও আছে, 22 ব্যাচেরও আছে। এছাড়াও মডেল টেস্ট কোর্সের সম্পর্কে তোমরা সবাই জানো, তোমাদের 21 ব্যাচের জন্য মডেল টেস্ট কোর্স চলতেছে।
এই কোর্সগুলোতে তোমরা কিন্তু ভর্তি হতে পারো চাইলে, যদি আরো ভালো সার্ভিস পেতে চাও। এবং সবগুলো কোর্সের ফি কিন্তু কম। যেমন এই যে শর্ট সিলেবাসের কোর্স ফি হচ্ছে 1,000 টাকা মাসে। তুমি যদি 1 মাসের জন্য নাও এটা খরচ হবে 1,000 টাকা, 1 বছরের জন্য নিলে খরচ হবে 7,800 টাকা। হ্যাঁ, এবং যেই কোর্স ফিটা বলা আছে তুমি কিন্তু চাইলে সেখানে 20% ডিসকাউন্ট পাইতে পারো। কিভাবে বাবা? সেই জন্য একটা তোমাদের কুপন কোড বলে দিচ্ছি আমি। আমার একটা কুপন কোড আছে, সেটা হচ্ছে রাহাত 15, RAHAT, রাহাত 15। লিখে রাখো সবাই খাতায় এই কুপন কোডটা। তোমাদের ভবিষ্যতেও তোমরা যদি রুটসে কোনো কোর্সে ভর্তি হও এই কুপন কোডটা ব্যবহার করতে পারবা। এই কুপন কোডটা ব্যবহার করতে পারবা, 20% ডিসকাউন্ট পাবা যে কোনো কোর্সে। 20% ডিসকাউন্ট মানে মনে করো তোমাকে বলছে 10,000 টাকা, 10,000 টাকার কোনো কোর্স নাই, এত দামি কোর্স নাই, মনে করো 2,000 টাকা বলছে, 2,000 20% কত? 400 টাকা। তাহলে -400 করে দাও, কত হচ্ছে? 1,600 হয়ে যাচ্ছে। দেখো যখন তুমি ভিতরে গিয়ে এমন করে দেখছো কোর্স ফি হচ্ছে 2,000 টাকা, কিন্তু আসলে 2,000 টাকা না। তুমি চাইলে এটা 20% ডিসকাউন্ট পেয়ে 1,600 টাকা করে ফেলতে পারো। কি করতে হবে? একটা কুপন কোডের বক্স দেখবা, ওই বক্সে যে রাহাত 15 এটা বসায় দিবা, এবং এটা কেস সেনসিটিভ না, তুমি চাইলে ছোট হাত বড় হাতে লিখতে পারো, RAHAT 15। এই কুপন কোডটা সবাই লিখে রাখো। সামনে আমাদের অনেক কোর্স আসতেছে, ইঞ্জিনিয়ারিং কোর্স, মেডিকেল কোর্স, ভার্সিটি কোর্স, যে কোনো কোর্সে, শুধু এই কোর্সগুলো না, যে কোনো কোর্সে তুমি এই কুপন কোড ইউজ করবা, 20% ডিসকাউন্ট পাওয়া যাবে। হ্যাঁ, এই কুপন কোডটা লিখে রাখো। আচ্ছা, সাজিদ আলমান বলছো 2022-এর কোর্সটা লাইভ ক্লাস। দেখো এই যে উপরে যে দুটো লিখছি, এইচএসসি শর্ট সিলেবাস 21 এবং 22, এগুলো হচ্ছে লাইভ ক্লাসের কোর্স। লাইভ ক্লাস, একেবারে লাইভ ক্লাস হবে, এবং লাইভ হওয়ার পর ক্লাসটা কিন্তু রেকর্ডেড অবস্থায় থেকে যাবে। লাইভও করতে পারবা তুমি, চাইলে রেকর্ডও করতে পারো, তোমার ইচ্ছা। লাইভে তুমি করতে পারবা, লাইভে প্রতিদিন রাত্রে ক্লাস হচ্ছে। আর এই কোর্সটাতে কিন্তু এই কোর্সের ফি একটু কম, 1,000 টাকা মাসে। এইটাতে তুমি রেকর্ডের অবস্থায় ক্লাস পাবা। তোমার এখনই যদি মনে হয় যে কোষ বিভাজনের ক্লাসটা আমি করব, যাও গিয়ে কোষ বিভাজনের ক্লাসটা দেখে ফেলো। কোন দিন ক্লাস হবে সেই অপেক্ষা তোমার বসে থাকতে হবে না। এটা হচ্ছে সুবিধা, রেকর্ডেডে সব ক্লাস দেওয়া আছে অলরেডি। বুঝাইতে পারছি? এটা অ্যাপে পাবা, রুটস এডু অ্যাপ ডাউনলোড করবা প্লে স্টোর থেকে। তারপর বাকি সিস্টেম তোমরা বুঝোই। এখন আমি এখানে তো আর দেখাইতে পারতেছি না, যেহেতু আমার স্লাইড নেই। এই হচ্ছে একটু জানা রাখলাম তোমাদের, কুপন কোডটা ইম্পর্টেন্ট। কুপন কোড না দিলে কিন্তু উদয় বেশি খরচ দিয়ে ভর্তি হতে হবে তোমাদের। রাহাত 15টাও ইউজ করবা। এবার সেল সাইকেল পড়ি। সেল সাইকেল মানে হচ্ছে কোষের চক্র, জীবন চক্র। মানুষের জীবন চক্র থাকে, কোষেরও জীবন চক্র আছে। এটা আবিষ্কার করছে কে? হাওয়ার্ড ও পেল্ক। হ্যাঁ, এটা একটু মনে রাখবা। সেল সাইকেল আবিষ্কার করছে হাওয়ার্ড ও পেল্ক। তাহলে সেল সাইকেল জিনিসটা কি আসলে? মনে করো এখানে একটা কোষ ছিল, এই কোষ প্রথমে বিভিন্ন রকম কাজ করে। যেমন দেখো আমাদের বডিতে সকল কাজের একক হচ্ছে কি? কোষ। হরমোন তৈরি করা, এনজাইম তৈরি করা, এটা করা সেটা করা, পেইন ব্যথা করা, যত রকম কাজ আছে ভাই আমাদের দেহে যত রকম কাজ হয়, কথা বলতেছি, হাত নড়াইতেছি, রাগ হইতেছি, খুশি হইতেছি, সব কাজের একক হচ্ছে কোষ। তাহলে কোষ নিজের মতো অনেকগুলো ফাংশন করে। তবে এই কোষটা যখন একটু বয়স্ক হয়ে যায় তখনও কিন্তু বিভাজিত হয়, বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি করে। তার মানে কি হইলো? ওর মতো আরেকটা কোষ সৃষ্টি হয়েছে নতুন, ও মনে করো ওর মতো আছে, আরেকটা নতুন সৃষ্টি হয়েছে। এই প্রসেসটাকে বলা হয় কোষ চক্র। ঘুরে ফিরে আগের অবস্থায় ফিরে আসে। ও একসময় তরুণ ছিল, মনে বুঝো না, মানুষ থেকে যেমন মানুষ সৃষ্টি হয়, কোষ থেকেও কোষের সৃষ্টি হয়। তাহলে দেখো, তাহলে কোষের যে জীবনটা আছে, জীবন চক্র আছে, সেল সাইকেল, সেটাকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এখানে মাইটোসিস বা এম ফেজ বা মাইটোসিস ফেজ। এই মাইটোসিস ফেজের সময় লাগে হচ্ছে 5 থেকে 10% সময়। অর্থাৎ একটা কোষ যদি 100 ঘন্টা বাঁচে, 100 ঘন্টা, তার মধ্যে 5 থেকে 10 ঘন্টা সময় মাইটোসিস মানে কোষ বিভাজনে সে ব্যয় করবে। আর বাকি সময়টা 90 থেকে 95 ঘন্টা সে ব্যয় করবে ইন্টারফেজে। এই মাঝখানে যেটা বলা হয় ইন্টারফেজ। ইন্টারফেজ কত পার্সেন্ট? 90 থেকে 95%। আচ্ছা দেখি আমার স্টুডেন্টরা কেমন বই ঘাটাঘাটি করে, দেখি কেউ বলতে পারো কিনা ইন্টারফেজ এইটার বাংলা কি? কারণ দরকার আছে পরীক্ষার প্রশ্ন অ্যান্সার করার জন্য। ইন্টারফেজের 90 থেকে 95% সময় লাগে তুমি জানো, কিন্তু ইন্টারফেজের বাংলাটা না জানলে কিন্তু সমস্যা করবা। বলো দেখি ইন্টারফেজের বাংলা কি? হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানাও ইন্টারফেজের বাংলা কি? ইন্টারফেজের বাংলাটা কমেন্টে জানাও। প্রস্তুতি বলছো? আচ্ছা, তারপরে আর কি মনে হয় অ্যান্সার করো, যার যাটা মনে হয়। ইন্টারফেজের বাংলা কি?
ইন্টারফেজের বাংলা হচ্ছে পর্যায় মধ্যক দশা। পর্যায় মধ্যক, হ্যাঁ এটা বইয়ে লেখা আছে। তো দেখো মনে করো পরীক্ষায় প্রশ্ন দিল পর্যায় মধ্যক দশায় কত পার্সেন্ট সময় ব্যয় হয়, তুমি তো ভাববা আরে এটা আবার কি, আমি মাইটোসিস পড়ছি, ইন্টারফেস পড়ছি, মানে আমি চাই আমার ক্লাসগুলো করলে তাহলে তুমি কোথাও না আটকাও, যেভাবে এই প্রশ্নগুলো তুমি যাতে অ্যান্সার দিয়ে দিতে পারো। একটু সময় কম থাকে এখানে অত ডিটেল দেখাতে পারতেছি না, কিন্তু ওই যে কোর্সগুলোতে রেকর্ডেড কোর্স বা লাইভ কোর্স উনি কিন্তু ডিটেলস পড়ায় দিই সব। এনে তো বুঝতেছো পরীক্ষার বেশি দিন নাই, তোমাদের মনে হয় 2-3 সপ্তাহ আছে। তাহলে পর্যায় মধ্যক দশাও কিন্তু আর ইন্টারফেস একই কথা, পর্যায় মধ্যক দশা। হ্যাঁ কঠিন না ইংরেজিটা, বাংলাটা কঠিন না, পর্যায় মধ্যক দশা। তাহলে আমরা বুঝছি এমফেস বুঝছি, এবার ইন্টারফেসও বুঝলাম। এবার এই ইন্টারফেসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ দেখো প্রথমটা হচ্ছে, অন্য কালার ইউজ করি একটু, প্রথমটা হচ্ছে G1 বা গ্যাপ 1। হ্যাঁ দ্বিতীয়টা হচ্ছে এস ফেজ বা সিনথেসিস, সিনথেসিস মানে তৈরি করা। তারপরটা হচ্ছে G2 বা গ্যাপ 2। এখন এই যে G1 এখানে কতটুকু সময় যায়, 30 থেকে 40%, এই সময়গুলো পরীক্ষায় আসে। এস ফেজে যায় 10 থেকে 20%, আর G2 তে যায় হচ্ছে 30 থেকে 50%। সময়টা আগে শিখতে হবে। তাহলে দেখো প্রথমে G1 S G2, G1 S G2 এটা হচ্ছে কোষের নর্মাল অবস্থা, মানে কোষ কি করতেছে এই অবস্থাগুলায়, হরমোন তৈরি করতেছে, এনজাইম তৈরি করতেছে, ওর যা যা কাজ দরকার করার সব করতেছে। আর এম ফেজে গিয়েও বিভাজিত হচ্ছে, একটা কোষ ছিল মনে করো এখানে, একটা কোষ দিয়ে শুরু হয়েছিল অবস্থাটা, এই সবগুলা কাজ করে গিয়ে এইটা অতিক্রম করার পর একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়ে গেছে। এই হচ্ছে কোষ চক্র, হাওয়ার্ড ও পেল আবিষ্কার করছে। তাহলে এই যে G1 S এবং G2 বললাম, এই যে সেল সাইকেলের যে দশাগুলো আছে, এই দশাগুলো আসলে কি করে, এই দশাগুলো নিজেদেরকে পরের দশার জন্য উপযোগী করে তোলে। অর্থাৎ বুঝছো, G1 ফেজে এমন কাজগুলাই হবে যেই কাজের মাধ্যমে এস ফেজটা ঠিক মতো সংগঠিত হতে পারে, আবার এস ফেজে এমন এমন কাজগুলাই হবে যার মাধ্যমে G2 ফেজটা সংগঠিত হতে পারে। এখন এখানে তো অনেকগুলো কাজই আসলে হয়। হ্যাঁ আমাদেরকে সবগুলো আসলে শিখতে হবে, সবগুলা শিখতে হবে না। দেখো প্রথম আমি তোমাদের বলি, এস ফেজ মানে হচ্ছে সিনথেসিস। তাহলে এখানে কি সিনথেসিস হয়, এখানে হচ্ছে ডিএনএ সিনথেসিস হয়। অর্থাৎ আমরা জানি ডিএনএ কিন্তু কি হয়, রেপ্লিকেশন বলতে একটা কথা আছে, যে মনে করো এই হচ্ছে ডিএনএ, ডিএনএ কি হয়, একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ সৃষ্টি হয়। এই প্রসেসটাকে বলা হয় কি, ডিএনএ রেপ্লিকেশন। যেহেতু বুঝতেছো একটা কোষ থেকে 2টা কোষ সৃষ্টি হবে, তো 2টা কোষের তো ডাবল ডিএনএ লাগবে, তাই বুঝো নাই, একটা ডিএনএ হেনে চলে যাবে, একটা ডিএনএ হেনে চলে যাবে, তাই কি করতে হবে, ডিএনএটাকে প্রথমে ডাবল করতে হবে। তাহলে এই যে এস ফেজ, এখানে প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন ঘটে, এটি ইম্পর্টেন্ট। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে এস ফেজে, এটা তোমাদের সবগুলো বইয়ে এক্স্যাক্টলি পরিষ্কারভাবে বলা নাই, সেটা হচ্ছে এস ফেজে সেন্ট্রাসোমের বিভাজন ঘটে, সেন্ট্রাসোম বিভাজন ঘটে। তোমরা সেন্ট্রাসোম বুঝছো তো, সেন্ট্রিওল নামে একটা অর্গান শিখছো না, এই মনে করো হচ্ছে কোষ, কোষের ভিতরে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে আছে ক্রোমোজোম বা ডিএনএ যাই বলো, এই বাইট দিয়ে থাকে হচ্ছে সেন্ট্রাজোম। সেন্ট্রাজোম পড়ছো না ওই যে, মনে আছে তো, এই সেন্ট্রাজোমের বিভাজনটাও কিন্তু শুরু হয় কোন ফেজে, এস ফেজে। এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, পরীক্ষায় আসলে তোমার মাথা বাবা প্রোফেজ নাকি মেটা ফেজ এগুলো না, এটা হয় সেন্ট্রাজোমের বিভাজন হয় এস ফেজে। এখন দেখো এই ডিএনএ রেপ্লিকেশন এবং সেন্ট্রাজোমের বিভাজন হওয়ার জন্য প্রচুর পরিমাণ কি দরকার, শক্তি দরকার, এটিপি দরকার। এই এটিপি গুলো তৈরি হবে G1 ফেজে, এটিপি তৈরি হবে, এটিপি তৈরি হবে, তারপরে প্রোটিন তৈরি হবে, প্রোটিন তৈরি, হ্যাঁ এটিপি তৈরি, প্রোটিন তৈরি। এই এটিপি এবং প্রোটিন কিন্তু সব ধাপেই হয়, এমন না যে শুধু এসে হবে, জি ওয়ানেও হয়, এসেও হয়, G2তেও হয়, সব ধাপেই কিন্তু এটিপি এবং প্রোটিন তৈরি হয়, সব ধাপেই হয়, বুঝছো। তো ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এস ফেজে কি কি ঘটনা ঘটে, ডিএনএ রেপ্লিকেশন হয় এবং সেন্ট্রাজোমের বিভাজন ঘটে। তাহলে দেখো এখানে প্রথমে কি থাকে, ক্রোমোজোমগুলো থাকে এইরকম, দেখো ক্রোমোজোমগুলো দেখতে এরকম থাকে, মানে ক্রোমোজোমে 2টা বাহু থাকে, এই যে উপরে একটা নিচে একটা। যখন ডিএনএ রেপ্লিকেশন হয়ে যায় ক্রোমোজোমগুলো দেখতে হয় এরকম, দেখো, বুঝছো।
দেখো এটা হয়ে যায়, মানে এখানে কি হয়েছে, ডিএনএটা কিন্তু ডাবল হয়েছে, দেখো এই হচ্ছে ব্যাপার। তারপর গিয়ে দুইটা দুই ভাগ হয়ে দুইটা কোষে চলে যায়। আচ্ছা, এখানে আরেকটা একটু কথা তোমাদের একটু শিখতে হবে, সেটা হচ্ছে কোষের ভিতরে এমন কিছু পদার্থ আছে যারা চায় বিভাজন ঘটুক। কোষের ভিতরে এমন কিছু পদার্থ আছে যারা চায় বিভাজনটা ঘটুক। দেখো এরকম, ওরা চায় বিভাজনটা ঘটুক, বিভাজনটা যাতে ঘটে যায়, অর্থাৎ কোষটা যাতে বিভাজন মানে কি, G1 থেকে এসে যাবে, এস থেকে G2 তে যাবে, তারপরে কি হবে, বিভাজিত হবে। তো এমন কিছু পদার্থ আছে যারা চায় যে হ্যাঁ কোষটা G1 থেকে এসে চলে যাক, আবার এস থেকে G2 তে চলে যাক, আবার G2 থেকে এম এ চলে যাক, এবং এখানে কিছু চেক পয়েন্ট থাকে। ওই পদার্থগুলো চায় কোষটা যাতে চেক পয়েন্টগুলো অতিক্রম করতে পারে, অর্থাৎ G1 থেকে যেটা এটা এসে ঢুকে পড়ছে, চেক পয়েন্ট মানে বুঝো নাই, একটা থেকে আরেকটা ঢুকার রাস্তা, রাস্তায় যে চেক পয়েন্ট থাকে, চেক পয়েন্টগুলো যাতে অতিক্রম করতে পারে সেই কাজটা জন্য কিছু কিছু পদার্থ থাকে, ওরা চায় যাতে চেক পয়েন্ট অতিক্রম করতে পারে। আবার কোষের ভিতর এমন কিছু পদার্থ আছে যারা চায় যে কোষ যাতে চেক পয়েন্ট অতিক্রম করতে না পারে, চেক পয়েন্টে যাতে এসে বাধা পড়ে যায়, যাতে আর সামনে আগাইতে না পারে। এখন যেইসব পদার্থ চায়, এটা এভাবে বলাচ্ছি কারণ পরীক্ষায় প্রশ্ন আসলে বলতে পারবো, এই যে অনিয়ন্ত্রিত বিভাজনের একটা ব্যাপার আছে তো। হ্যাঁ, ও আচ্ছা, এখানে উল্টা হয়ে গেছে একটু, তাই না? হ্যাঁ, উল্টা লিখে ফেলছি। ইয়েস, হ্যাঁ, এরকম তোমরা ধরায় দিবা। এটা তো হয় হয়, এখন ভুল হয়ে যায় অনেক দিনের, আমি এগুলো পড়ি না তো এখন আর। এই দেখো, দেখো কিছু কিছু পদার্থ চাচ্ছে যারা চায় যে তোমার কোষ যাতে পরবর্তী ধাপে যাইতে না পারে। এরকম অনেক পদার্থ আছে, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হচ্ছে P53। P53 এটা একটা জিন আছে আমাদের কোষের ভিতর, ডিএনএ একটা জিন আছে, যে জিনটার নাম হচ্ছে P53। ওই জিন থেকে যে পদার্থ সৃষ্টি হয় সেটার নাম হচ্ছে P53। P53, তাহলে P53 কি চায়, ও চায় যাতে পরের ধাপে কোষগুলা যেতে না পারে। এর বিপরীতে কিছু পদার্থ আছে যারা চায় যে না, কোষগুলো যাতে পরবর্তী ধাপে চলে যেতে পারে। সেই পদার্থগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। যে সাইক্লিন বানানটা লিখি, সাইক্লিন, তো ওদেরকে সংক্ষেপে বলা হয় সিডিকে। সিডিকে, সিডিকে মানে হচ্ছে কি, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই তোমরা কাইনেজ মানে বুঝো, কাইনেজ মানে কি? কাইনেজ মানে হচ্ছে যারা ফসফেটের আদান প্রদান ঘটাইতে পারে। কাইনেজ এক ধরনের এনজাইম যে ফসফেটের আদান প্রদান ঘটায়। মনে করো এরকম ছিল, দেখো এপি প্লাস বি এরকম ছিল, অর্থাৎ এ নামক একটা পদার্থের সাথে ফসফেট যুক্ত ছিল আর বি এর সাথে ছিল না। কাইনেজ যখন এর উপর কাজ করবে, কাইনেজ যখন এর উপর কাজ করবে কি হবে, এ প্লাস বিপি হয়ে যাবে, অর্থাৎ এর মধ্যে যে ফসফেটটা ছিল ওটাকে ধরে এনে বি এর সাথে লাগাই দিবে। কথা কি বুঝতে পারছি? এটা হচ্ছে কাইনেজের কাজ। কাইনেজ ফসফেটের ট্রান্সফার ঘটায় এবং এটাকে একটা ট্রান্সফারের জাতীয় এনজাইম বলা হয়, এবং এটা সবসময় জৈব যৌগের উপর কাজ করে। জৈব যৌগ হইতে হবে, কিন্তু অজৈব যৌগের সাথে এটা কোনো কাজ নাই। যেমন জৈব যৌগ বলতে এটিপি, এডিপি, জৈব যৌগ। তো জৈব যৌগের উপর যেই ফসফেট এনজাইমটা কাজ করে সেটাকে বলা হয় কাইনেজ। এই বুঝতেছি না, কঠিন হয়ে যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, মোবাইলে চার্জ দিয়ে ক্লাস করো প্রিন্স, চার্জে ইয়া করে কানেক্ট করে করতে থাকো। তো দেখো, কাইনেজ এনজাইমের কাজ হচ্ছে ফসফেটকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। মনে করো আমার হাতে একটা কলম আছে, এটা কেড়ে নিয়ে আরেকজনের হাতে দিয়ে দিল, এইটা হচ্ছে কাইনেজের কাজ, ট্রান্সফার করে দেওয়া জিনিসকে। এবং এটা কোথায় কাজ করবে? জৈব যৌগের উপর। এখন দেখো এখানে একটা কাইনেজ নামে একটা এনজাইম আছে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, অর্থাৎ এখানে একটা কাইনেজ এনজাইম কিন্তু আছে। তবে সেই কাইনেজ এনজাইমটা কার উপর ডিপেন্ড করে? সাইক্লিনের উপর ডিপেন্ড করে। যদি সাইক্লিন উপস্থিত থাকে তাহলে ও কাজ করতে পারে, আর যদি সাইক্লিন উপস্থিত না থাকে ও কাজ করতে পারে না। তার মানে দেখো, এই কারণে কি হয়, দেখা যায় যে G1 ফেজে প্রচুর পরিমাণে সাইক্লিন উৎপন্ন হয়। সাইক্লিন এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদিও এস এবং G2তেও হয়, তবে G1 ফেজে প্রচুর পরিমাণে সাইক্লিন তৈরি হয়। সাইক্লিন, ওই সাইক্লিনগুলো এসে কি করে, সাইক্লিনগুলো এসে এই যে সিডিকের সাথে যুক্ত হয়। দেখো সিডিকের সাথে এসে যুক্ত হয় কে? সাইক্লিন। সাইক্লিন, সাইক্লিন এসে সিডিকের সাথে যুক্ত হয়। যখন সাইক্লিন এসে সিডিকের সাথে যুক্ত হয়, এরা দুজন যখন এক হয়, তখন কোষের ভিতর বিভিন্ন রকম রিয়াকশন শুরু হয়ে যায়, এবং সেই রিয়াকশনগুলোর বদলতে কি হয়, কোষ এক স্টেপ থেকে আরেক স্টেপে ঢুকে পড়তে পারে। হ্যাঁ, এক ফেজ থেকে আরেক ফেজে ঢুকে পড়তে পারে, দেখছো? তো এইটা হওয়ার জন্য কি দরকার? সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এবং এ কিন্তু একা একা কাজ করতে পারে না, এর কাজ করার জন্য সাইক্লিন নামক একটা প্রোটিনের দরকার হয়। তাহলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কি করে?
সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কোষটা বিভাজনে সাহায্য করে। ও চায় যে যাতে G1 থেকে এস এ ঢুকতে পারে, এস থেকে G2 তে ঢুকতে পারে, তারপর G2 থেকে এম এ ঢুকতে পারে। কিন্তু একে বাধা দেওয়ার জন্য আছে আবার অনেকগুলোই আছে, মেইনলি হচ্ছে P53 চায় যে G1 থেকে যাতে এস এ যাইতে না পারে। এখন দুইজনই কিন্তু দরকার আছে। সিডিকের দরকার কি, একটা মানুষ বড় হবে, লম্বা হবে, কোষ বিভাজন ছাড়া তো সম্ভব না, সেই কাজটা সিডিকে করাই দিচ্ছে। আবার P53 যদি না থাকতো তাহলে কি সমস্যা? তোমরা তো ভাবতেছো P53 খুব খারাপ, কোষকে বিভাজিত হতে দেয় না, কিন্তু দেখো ও না থাকলে কি হইতো? ও যদি না থাকতো কোষকে বিভাজনে বাধা দেওয়ার মতো কেউ থাকতো না। সবাই কি করতো? কোষকে শ্বাস বিভাজিত হইতে সাহায্য, যে বিভাজিত হ, আরো হ, আরো হ। তো এইরকম কোষ যদি একের পর এক বিভাজিত হইতেই থাকতো তাহলে কি হইতো? আমার দরকার, মনে করো আমার দরকার হচ্ছে 5 দিনের মধ্যে কোষগুলো দ্বিগুণ হইতে হবে। এখন দেখা গেলো 5 দিনের মধ্যে কোষগুলো দ্বিগুণ না 200 গুণ হয়ে গেছে, কারণ এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যে কাজ করতেছে ওর কাজকে বাধা দেওয়ার মতো কোনো পদার্থ কিন্তু নাই, P53 নাই। তাহলে কি হবে? অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন হবে। যেখানে হয়তো 200 কোষ থাকার কথা ছিল ওইখানে হয়তো 2 লক্ষ কোষ আছে। তাহলে এই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হওয়ার কারণ হচ্ছে P53 এর অনুপস্থিতি, বা P53 যদি ঠিক মতো কাজ করতে না পারে, হ্যাঁ, সেক্ষেত্রে কোষটা ধুম ধুম বিভাজিত হইতেই থাকে, এবং এই পরিস্থিতিকে বলা হয় ক্যান্সার। ক্যান্সার মানে কি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এটা কেন হয়? যখন P53 জিন কাজ করতে পারতেছে না বা প্রোটিনটা কাজ করতে পারতেছে না, তখন এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ওভার অ্যাক্টিভ হয়ে যায়, সমানে কোষ বিভাজন ঘটায়। তো এটা তোমরা ভাবতে পারো অনেকে যে কোষ বিভাজন হইতেছে, ভালো তো ভাইয়া, কোষের তো দরকার আছে আমাদের, কিন্তু কথা হচ্ছে মনে করো তোমার মাথার মধ্যে যেই জায়গায় দরকার হচ্ছে 2000 কোষ, ওই জায়গায় মনে করো 2 লক্ষ কোষ তৈরি হয়েছে, তাহলে কি হবে? ওই জায়গাটা কি এক নম্বরে বড় হয়ে আশেপাশের এলাকাকে চাপ দিবে, চাপ দিলে আশেপাশের এলাকায় রক্ত সঞ্চালনের সমস্যা হবে। দেখো কোষ বেশি বেশি বিভাজিত হলে সমস্যাটা আসলে কোথায়? যে জায়গায় 200টা কোষ 2000 কোষ থাকার কথা, ওখানে তো 2 কোটি কোষ আছে, আশেপাশের এলাকাকে চাপ দিচ্ছে, চাপ দিলে আশেপাশের এলাকায় ঠিক মতো রক্ত যাচ্ছে না, ওই এলাকাগুলো সমস্যা হচ্ছে। আবার দেখো আমাদের তো ভাগ করে দেওয়া আছে যে ব্রেনে একটু রক্ত, ব্রেনে এই পরিমাণ পুষ্টি যাইতে হবে, পায়ে এই পরিমাণ, হাতে এই পরিমাণ, হ্যাঁ, লাংসে এই পরিমাণ পুষ্টি যাইতে হবে, ভাগ করে দেওয়া তো আছে। তো ব্রেনের মধ্যে যদি একটা ক্যান্সার হয়ে বসে থাকে, বেশি বেশি কোষ থাকে, তো ব্রেনে তো তখন কি বেশি পুষ্টি সরবরাহ হইতে হবে। তো ব্রেনে বেশি পুষ্টি সরবরাহ করতে গিয়ে দেখা যাবে তোমার বডির অন্যান্য অংশে ঠিকমতো পুষ্টি সরবরাহ হচ্ছে না। তখন তুমি কি হবা? যদি বডির মধ্যে ঠিকমতো পুষ্টি সরবরাহ না হয়, তুমি আস্তে আস্তে শুকায় যাবা, হ্যাঁ, চিকন হয়ে যাবে। এটাকে ক্যাকাক্সিয়া বলা হয়, ক্যান্সারে ক্যাকাক্সিয়া হয়। ক্যাকাক্সিয়াটা কেন হয়? কারণ যেই জায়গায় দরকার হচ্ছে 10 লিটার ওখানে যাচ্ছে হয়তো মনে করো 50 লিটার, তাহলে ইয়ে হয়ে যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার আর কি। এই কারণে এটা কিন্তু আসতে পারে পরীক্ষায় যে P53 এর অভাবে কি হয়, P53 এর অভাবে তোমার ক্যান্সার হয়, ক্যান্সার হয়, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয়। তাহলে বুঝাইতে পারছি কি ব্যাপারগুলা? সেল ডিভিশন, আর তেমন কিছু নাই। ঠিক আছে, এটুক শেষ, তাহলে আমাদের শেষ। এবার আমরা কোষ বিভাজনে মাইটোসিসে যাব। স্ক্রিনশট নিয়ে রাখো, হ্যাঁ, অনেক সময় বলতে ভুলে যাই, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা যদি ইয়া হয় তোমরা ইয়া করতে পারো, ইউটিউব থেকে আবার স্ক্রিনশট নিতে পারবো আর কি, সমস্যা নাই, ইউটিউব থেকে স্ক্রিনশট দেখে নিতে পারবা। বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, এখন শর্টে বলাই দিব বাকিগুলা। আচ্ছা, নিউরন বিভাজিত হয় না, তাইলে ব্রেন ক্যান্সার হয় কিভাবে? আচ্ছা, ব্রেনের মধ্যে কি খালি নিউরন কোষটাই আছে আর অন্য কোনো কোষ নাই? ব্রেনের মধ্যে নিউরন আছে, এক নম্বরে ভাইয়া দেখো নিউরন আছে, এবং নিউরনগুলোকে হেল্প করার জন্য একটা কোষ আছে যার নাম হচ্ছে নিউরোগ্লিয়া, মানে নিউরনের খাদেম। এবং মনে রাখবা প্রতি একটা নিউরনের 10 জন করে খাদেম আছে, অর্থাৎ যদি ব্রেনের মধ্যে নিউরন থাকে হচ্ছে 100 কোটি, মনে করো 100 ক্রোড়, তাহলে নিউরোগ্লিয়া আছে 1000 ক্রোড়, অর্থাৎ যতগুলো নিউরন আছে তার চেয়ে 10 গুণ নিউরোগ্লিয়া আছে। গ্লিয়া মানে হচ্ছে সাপোর্টিং সেল, এদেরকে সাপোর্ট করার জন্য বা হেল্প করার জন্য খাদেম হিসেবে নিউরোগ্লিয়া আছে। এছাড়া ব্রেনের মধ্যে অনেকগুলো রক্তনালী আছে না, ব্লাড ভেসেল আছে না, তারাও তো আছে। তো ব্রেন মানে এই না যে ভাইয়া ব্রেন শুধু নিউরন দিয়ে তৈরি, তা কিন্তু না। ব্রেনে কিন্তু নিউরনের পাশাপাশি নিউরোগ্লিয়া আছে, ব্লাড ভেসেল আছে, আর অনেক রকমের কোষ আছে টুকটাক। তাহলে এই নিউরোগ্লিয়াতে ক্যান্সার হইতেই পারে, এই ব্লাড ভেসেলে ক্যান্সার হইতেই পারে, এটা তো নর্মাল কোষ, এটা তো নিউরন না। তাহলে দেখো নিউরোগ্লিয়াতে ক্যান্সার হয়, ক্যান্সারগুলো মেইনলি হয় নিউরোগ্লিয়াতে, ব্লাড ভেসেলে। আর এখন দেখা গেছে নিউরনেও মাঝে মধ্যে ক্যান্সার হয়, নিউরনও মাঝে মধ্যে বিভাজিত হইতে পারে, খুব রেয়ার, খুব রেয়ার, কিন্তু কিছু কিছু কারণে যে কোষের সিস্টেম যদি ঠিকমতো কাজ না করে তখন দেখা যায় যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, তো মাঝে মধ্যে নিউরনও দেখা যায় বিভাজিত হচ্ছে। তাহলে এই হচ্ছে এখানকার ব্যাপার, হ্যাঁ, এই কারণে ব্রেনে ক্যান্সার হয়। আচ্ছা, তোমরা হৃৎপিণ্ডের কোষগুলো কিন্তু বিভাজিত হয় না, হৃৎপিণ্ডের কোষ বিভাজিত হয়,
হৃৎপিণ্ডে হার্টের ক্যান্সার কখনো শুনছো? হার্টে ক্যান্সার হয়েছে, শুনো নাই কিন্তু। লাংসে ক্যান্সার, ব্রেনে ক্যান্সার, হার্টের ক্যান্সার কখনো শুনো নাই। হৃৎপিণ্ডে যে কোষগুলো আছে ওরাও বিভাজিত হয় না। কিন্তু হার্টে ক্যান্সার হয় না এটা কিন্তু ঠিক না, হার্টেও ক্যান্সার হয়, খুবই রেয়ার, এক্সট্রিমলি রেয়ার। হার্টেও ক্যান্সার হয়, হ্যাঁ হার্টেও কিন্তু ক্যান্সার হয়, এমন না যে হয় না। না বলতে কিছু নাই। এবং মেডিকেল সায়েন্স হচ্ছে এভার চেঞ্জিং একটা ব্যাপার। তুমি এটা যেটা এখন জানো, 5 বছর পর, আমি এখন যেগুলো কথা বলতেছি না, 5 বছর পর আমার কথাগুলো ভুল প্রমাণিত হইতে পারে। বড় বড় যত প্রকাশনা আছে সবাই লিখে রাখে যে মেডিকেল সায়েন্স হচ্ছে একটা এভার চেঞ্জিং একটা সায়েন্স। এটাতে কিন্তু পরিবর্তন আসতে পারে, আমরা যেটা বলছি এটা চিরসত্য কিছু না। ফিজিক্সেই তো পরিবর্তন হয়, ফিজিক্সে মহাকর্ষ বল বলতে কোনো বল আছে? নাই তো। মহাকর্ষ বল বলতে কোনো বল নাই, কারণ গ্র্যাভিটন যে কণার কথা বলা হয়েছে, গ্র্যাভিটন কণা এখনো আবিষ্কার হয় নাই, এবং বিজ্ঞানীরা বুঝে গেছে এই গ্র্যাভিটন কণা আবিষ্কার হবেও না। এই কারণে মহাকর্ষ বল বলতে কোনো বল নাই। এবং এটার একটা রিপ্লেসমেন্ট আমরা পেয়ে গেছি, যে স্পেস, ওই যে আইনস্টাইনের যে একটা পদার্থ আশেপাশে এলাকাকে সংকুচিত করে ফেলে, তাহলে এইরকম আর কি ব্যাপারগুলো। এখন দেখো, মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সামীকরণিক বিভাজন, অর্থাৎ এখানে একটা কোষ থেকে দুইটা কোষ হয় এবং ক্রোমোজোমের সংখ্যা একই থাকে। তো মাইটোসিস কোষ বিভাজনের ধাপ কয়টা এখানে একটু ঠিক মতো মনে রাখবা। ধাপ হচ্ছে 2টা, পর্যায় হচ্ছে 5টা। পথে পর্যায়, পথে 5, হ্যাঁ তাহলে পর্যায় হচ্ছে 5টা, ধাপ হচ্ছে 2টা। ধাপ 2টা কি কি? ওই যে প্রথমে শিখাইছি, প্রথম হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস, দ্বিতীয়ত হচ্ছে ক্যারিওকাইনেসিস। আচ্ছা, ক্যারিওকাইনেসিসটা আগে লেখা উচিত ছিল। আর পর্যায় 5টা, কেউ কি এমন আসো যে পর্যায় 5টার নাম জানো না? সবাই জানো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাই না? তাহলে দেখো, ধাপ যদি বলে পারে 2টা, সাইটোকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, আর পর্যায় হচ্ছে 5টা। তাহলে ব্যাপারটা শুরু হয় কিভাবে দেখো, প্রথমে ক্যারিওকাইনেসিস শুরু হয়, ক্যারিওকাইনেসিস শেষের দিকে গিয়ে হয় সাইটোকাইনেসিস, অর্থাৎ সাইটোপ্লাজমটা বিভাজিত হয়। এখন পর্যায়গুলো সম্পর্কে আমাদের শিখতে হবে। দেখো পর্যায়গুলো প্রথমে হচ্ছে প্রোফেজ, দাঁড়াও লিখি একটু একটু করে, আর উপরে লিখি, দেখা যাচ্ছে না? প্রোফেজ, তারপর হচ্ছে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, প্রোমেটাফেজের পর আসবে কি? মেটাফেজ, নাম শুনে বোঝা যাচ্ছে, মেটাফেজ। মেটাফেজের পরে আসে হচ্ছে অ্যানাফেজ, অ্যানাফেজ। অ্যানাফেজের পরে আসে হচ্ছে টেলোফেজ। এখন তোমরা যদি আমার এখানে প্রসেসগুলো দেখতে নাও চাও, যে ভাই এত কিছু দেখাই না আসছে, সংক্ষেপে বলে দেন, আমি সংক্ষেপে একটা শর্টকাট তোমাদের দিয়ে দিচ্ছি। তার আগে বলি, প্রোফেজ মানে হচ্ছে আদি পর্যায়, প্রো মানে আদি, মেটাফেজ মানে হচ্ছে মধ্য পর্যায়, তাহলে এটা হবে কি? আদি মধ্য পর্যায়। এনা, এনা শব্দের অর্থ হচ্ছে গতি। তোমরা এনা বাসের নাম শুনছো না? এনা বাস, এনা বাস, এনা, ইএনএ, এনা। এনা বাস অনেক দ্রুত গতিতে চলে, ঠিক তেমনি এনা, এনা অনেকটা কাছাকাছি বানানটা, এনা মানে হচ্ছে গতি, তাহলে এটা হচ্ছে গতি পর্যায়। আর টেলোফেজ, টেইল মানে হচ্ছে লেজ বা প্রান্ত, তাহলে এটা হচ্ছে প্রান্তীয় পর্যায়, টেলোফেজ। এখন কোন ফেজে কি ঘটে একেবারে সব বইয়ের সকল ইনফো মনে রাখার একটা শর্টকাট আমার কাছে আছে, সেটা হচ্ছে এরকম। দেখো, বিবির স্পিনে, মানে শর্টকাটগুলোর কোনো মিনিং নাই আর কি, বিবির স্পিনে, এবং আমি আরো শর্টকাট বাই করছি, কিন্তু ওই শর্টকাটগুলো দিয়ে সবগুলা বৈশিষ্ট্য মনে রাখা যায় না, তাই এটাই সবচেয়ে এমন হয়েছে। মেটা মারে আজও, সবাই শর্টকাটটা আগে একটু লিখো খাতায়। প্রসেস না বুঝতে পারলেও তোমার সমস্যা নাই, তোমাকে তো এমসিকিউ এর অ্যান্সার করতে পারতে হবে। সবাই বন্ধুদের মেনশন করো এখনো, আবার বন্ধুদের একটু মেনশন করো। বিবির স্পিনে মেটা মারে আজও, এটা কোনো মিনিং নাই, মানে স্পিন বলতে পেস বল হইতে পারতো, সিম হইতে পারতো, তাই না? তো সেই পেস বল না করে সে করছে স্পিন বল। বিবির স্পিনে মেটা, হ্যাঁ মেয়ে মনে করো, মেয়েটা মারে, 6 মারে মনে করো, আজও মানে আজও সে মারতেছে, আগেও মারতে এখনো মারতেছে, 6 মারতেছে, এরকম আর কি, মানে মিনিং নাই। বিবির স্পিনে মেটা মারে আজও, এটা হচ্ছে কি মাইটোসিসের যে 5টা পর্যায় আছে, 5টা পর্যায় কিন্তু খেয়াল করো, পর্যায় 5টা, ধাপ হচ্ছে 2টা, পর্যায় 5টা। এই 5টা পর্যায়ের বৈশিষ্ট্যগুলো মনে রাখার শর্টকাট, বিবির স্পিনে মেটা মারে আজও। তাহলে কোন শর্টকাট দিয়ে কি বুঝাইছি? বিতে হচ্ছে বিলুপ্ত, মানে কি হবে? নিউক্লিয়াসটা বিলুপ্ত হবে, নিউক্লিয়ার মেমব্রেনটা, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হবে।
আরেক বিতে হচ্ছে জল বিয়োজন ঘটবে, জল বিয়োজন ঘটবে। হ্যাঁ, জল বিয়োজন, আচ্ছা জল বিয়োজনে লিখি, জল বিয়োজন। এখন প্রোফেজে যা যা ঘটে ঠিক এর উল্টা ঘটনাগুলো ঘটে হচ্ছে টেলোফেজে। প্রোফেজে যা যা ঘটে ঠিক এর উল্টা ঘটনাগুলো ঘটে হচ্ছে টেলোফেজে। টেলোফেজে কি হবে দেখো, নিউক্লিয়ার মেমব্রেন আতে হচ্ছে আবির্ভূত হবে, নিউক্লিয়ার মেমব্রেন দেখো এখানে হচ্ছে বিতে বিলুপ্ত, এখানে আতে হবে আবির্ভূত, আবির্ভূত, আবির্ভাব তিরোধান পড়ছো না, বিপরীতার্থক শব্দ। এখানে হচ্ছে আবির্ভাব এবং বিলুপ্ত। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন এখানে কি হবে, আবির্ভূত হবে। যোতে হচ্ছে দেখো এখানে কি হচ্ছে, জল বিয়োজন ঘটছে, এখানে ঘটবে জল যোজন, জল যোজন ঘটবে, জাস্ট অপোজিট। হ্যাঁ, এখানে কি হয়েছে, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়েছে এবং জল বিয়োজন ঘটছে। আর এখানে ঠিক অপোজিট ঘটনা, নিউক্লিয়ার মেমব্রেন আবির্ভূত হবে, জল যোজন ঘটবে। এখন তোমাদের অনেকের একটু কনফিউশন আছে, তোমরা জল বিয়োজন জল যোজনের সাথে ক্রোমোজোমের মোটা এবং খাটো হওয়াটা একটু গুলায় ফেলো। ব্যাপারটা দেখো, ক্রোমোজোম গুলো নর্মালি থাকে হচ্ছে সরু এবং লম্বা, এইভাবে থাকে, খেয়াল করো, এইভাবে থাকে। এখন তুমি যদি এটা চাপ দাও, তুমি যদি এটা চাপ দাও তাহলে কি হবে বলো তো, এটা দেখো চাপ দিলে কি হচ্ছে, এটা চাপ দিলে এটা সংকুচিত এরকম হয়ে যাচ্ছে, বুঝো নাই? এটা এইটুকু ছোট করে দিই একটু, দেখো এত বড় একটা ক্রোমোজোম ছিল, তুমি যদি এটা চাপ দাও, চাপ দিলে কি হবে, এটা মোটা এবং খাটো হবে না? দেখো এক নম্বরে খাটো তো হবে, এটা তো সবাই বুঝি, খাটো হবে, খাটো হবে। দুই নম্বরে কিন্তু মোটাও হবে, বুঝতেছই, কম এলাকার মধ্যে চলে আসলে মোটা হয়ে যাবে। তাই দেখো তুমি যদি ক্রোমোজোমটাকে চাপ দাও, এটা যদি মোটা খাটো হয় তাহলে কি হবে, ওর ভিতর থেকে পানিটা বের হয়ে আসবে, পানি যেটা আছে জলটা, পানিটা বের হয়ে আসবে। তার মানে যখন জল বিয়োজন ঘটে, জল যখন বের হয়ে যায়, তখন ক্রোমোজোম হয় মোটা এবং খাটো। এটা অনেকের উল্টা লাগে আর কি ব্যাপারটা, আমি জানি, সেখানে বলে দিচ্ছি যে জল যখন বিয়োজন হয়, দেখো এখানে জল বিয়োজন হয়েছে, তাহলে জল বিয়োজন হলে কি হবে, ক্রোমোজোমটা মোটা এবং খাটো হবে, ক্রোমোজোমটা মোটা এবং খাটো হবে। কারণ দেখো জল যখনই বের হয়ে যায়, ক্রোমোজোমটা এরকম শ্রিঙ্কেজ শ্রিঙ্কেজ হয়ে যায়, হয়ে দেখো মোটা এবং খাটো হয়ে গেছে, মোটাও হয়েছে আবার ছোট হয়ে গেছে, বুঝো নি? এত বড় ছিল, মনে করো আমি আমার বডি থেকে যদি এখন সব পানি বের করে দাও, 70% তো পানি বা 60% পানি, সব পানি বের করে দিলে আমি তো খাটো হয়ে যাব, এবং খাটো হওয়ার পাশাপাশি আমি দুই দিকে ছড়াই পড়বো, মোটাও হয়ে যাব। এই হচ্ছে ক্রোমোজোমের ক্ষেত্রে ব্যাপারটা। ক্রোমোজোম যখন মোটা এবং খাটো হয় তখন পানি বের হয়ে যায়। ক্রোমোজোম যখন, হ্যাঁ, জল বিয়োজন ঘটলে মোটা এবং খাটো হয়, ইয়েস। এবার তুমি যদি আবার এটার মধ্যে জল ঢুকায় দাও, জল ঢুকাইলে এটা দেখা যায় আস্তে আস্তে লম্বা হচ্ছে, আবার চিকন হয়ে যাচ্ছে। এটা একটু মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে। ব্যাপারটা অনেকে একটু বুঝতে উল্টা উল্টা হয় আর কি, সমস্যা নেই। তাই দেখো, তাহলে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত, জল বিয়োজন, জল বিয়োজন করলে কি হবে, মোটা এবং খাটো হবে। জল দেখো আমার আমার এটা মনে রাখবো যে অনন্ত ভাইয়ের বডি থেকে সব জল বের করে ফেলে, অনন্ত ভাইয়ের খাটো হয়ে যাবে, মোটা হয়ে যাবে, এই তাহলে তোমার খেয়াল থাকবে। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে দেখো স্পিনে, দেখো নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গেছে, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন মানে কি, দেখো এই যে ক্রোমোজোম গুলো যে ছিল, এখানে ছবি এঁকে দেখাই একটু, দেখো এখানে মনে, এখানে ক্রোমোজোম গুলো ছিল এরকম, ক্রোমোজোম গুলোকে বাইরে থেকে প্রোটেক্ট করে রাখছে কি নিউক্লিয়ার মেমব্রেন। এখন নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে মনে করো, নাই, তাহলে কি হইলো, ক্রোমোজোমটা একেবারে দিশেহারা হয়ে গেল না, সবার সাথে মিশে গেল, এটা কিন্তু হইতে দেওয়া যাবে না। এই কারণে এখন সৃষ্টি করতে হবে স্পিন্ডল যন্ত্র। এই হচ্ছে স্পিন্ডল যন্ত্র, খেয়াল করো, তাহলে দেখো স্পিতে হচ্ছে স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, স্পিতে হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। এবার দেখো স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে, ভালো কথা, স্পিন্ডল যন্ত্রে যে ফাইবার গুলো থাকে সেগুলোকে বলা হয় স্পিন্ডল ফাইবার। দেখো এই মনে করছি স্পিন্ডল ফাইবার, এই সবগুলো লাল লাল যেগুলো আঁকছি সবগুলো হচ্ছে স্পিন্ডল ফাইবার। এই স্পিন্ডল ফাইবারের মধ্যে সবগুলো ফাইবারকে ক্রোমোজোম পছন্দ করে না। মনে করো এখানে আমি একটা ছবি এঁকে দেখাই, মনে করো তিনটা ফাইবার তৈরি হয়েছে, তিনটা ফাইবার মনে করো, আর ক্রোমোজোম আছে দুইটা, ক্রোমোজোম আছে দুইটা। এখন এই যে তিনটা ফাইবার তৈরি হয়েছে, তিনটা ফাইবারের নামই হচ্ছে স্পিন্ডল ফাইবার। এদের মধ্যে কিছু কিছু ফাইবারকে মনে করো ক্রোমোজোম পছন্দ করে, মনে করো
এই ফাইবারটাকে আর এই ফাইবারটাকে ক্রোমোজোম পছন্দ করলো, কিন্তু বাকিটাকে করলো না, এটাকে করলো না। তো যেই ফাইবারগুলোকে ক্রোমোজোম পছন্দ করে সেগুলোকে বলা হয় ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ ফাইবার, মানে ওরা ক্রোমোজোমকে আকর্ষণ করে, তাই ওদেরকে বলা হয় কি আকর্ষণ ফাইবার। এখন ক্রোমোজোমগুলো চায়, যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গেছে, তাই ওরা চায়, মনে করো তোমার বাসা বাড়ি কি হয়েছে, ইয়াতে বাইসা গেছে, হ্যাঁ, নদী ভাঙ্গনে বা ঘূর্ণিঝড়ে বাসা বাড়ি চলে গেছে, তখন তুমি কি করবা, এটা খড়কুটা ধরে কোনো মতে আশ্রয় নেওয়ার চেষ্টা করবা। তো এই ক্রোমোজোমগুলো চায় খড়কুটা ধরে একটা আশ্রয় নেওয়ার চেষ্টা করতে চায়। তো ক্রোমোজোমগুলো তখন কি করে, নিজের অবস্থান থেকে একটু সরে আসে, মনে করো এখানে একটু সরে আসলো, সরে এসে এই যে স্পিন্ডল ট্র্যাকশন ফাইবারটা আছে এটার সাথে এসে যুক্ত হয়, মানে নিজের জায়গা থেকে সরে এসে ট্র্যাকশন ফাইবারের সাথে যুক্ত হয়। এখন এই যে ক্রোমোজোমগুলো ট্র্যাকশন ফাইবারের সাথে যখন যুক্ত হচ্ছে, তখন ওর মধ্যে একটা ঝাঁকুনি দেখা যায়, ঝাঁকুনি, বুঝো নাই? তুমি যদি একটা কিছুকে খপ করে ধরো, তোমার মধ্যে একটা ঝাঁকুনি দেখা যাবে না? খপ করে মনে করে একটা কিছু পড়ে যাচ্ছে তোমার পাশ দিয়ে, খপ করে ধরলা, তোমার মধ্যে একটা ঝাঁকুনি দেখা যাবে। তো এই ঝাঁকুনিটাকে একটু আর্টিস্টিকলি বলা হয় নৃত্য বলা হয়, যে নাচের মতো, হ্যাঁ, এইভাবে নাচতে পারি তো আমরা, হ্যাঁ, এরকম করে একটা নাচের একটা মুভমেন্ট চলে আসলো, নাচের ছন্দ। তো দেখা যায় ক্রোমোজোম গুলা যখন এই স্পিন্ডল যন্ত্রে গিয়ে যুক্ত হয়, দেখো ক্রোমোজোমটা এখানে ছিল, স্পিন্ডল যন্ত্রে গিয়ে যুক্ত হয়েছে, ওর যে ঝাঁকুনিটা, ওই ঝাঁকুনিটা দেখতাম একটা নাচের মতো, সেই নাচকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। সেই নাচকে বলা হয় ক্রোমোজোমীয় ক্রোমোজোমীয় নৃত্য বলা হয়। এই যে নতে নৃত্য বুঝাইছে, ঠিক আছে, নৃত্য। তাই দেখো স্পিন্ডলে স্পিতে হচ্ছে স্পিন্ডল যন্ত্র আর নতে হচ্ছে নৃত্য, তাহলে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন ধাপে, প্রোমেটাফেজে দেখা যায়। সবাই কি বুঝতে পারতেছি নাকি সমস্যা আছে? ক্রোমোজোমীয় নৃত্য মানে স্পিন্ডল যন্ত্র তো আজ কি, নিউক্লিয়ার মেমব্রেন যখন বিলুপ্ত হয়েছে, ঘর বাড়ি চলে গেছে, এখন খড়কুটা ধরে বেঁচে থাকতে হবে, তাহলে খড়কুটা হিসেবে স্পিন্ডল যন্ত্র আসছে, মানে এর সাথে যুক্ত আসলে নাচের মুভমেন্ট দেখা যায়, এটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। ক্লিয়ার সবাই? এটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য। এখন স্পিন্ডল যন্ত্র নিয়ে কিছু কথা আছে, বলতেছি লিখে রাখো, বুঝাবো না এখন। স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় সেন্ট্রিওল থেকে। সেন্ট্রিওলের কাজ হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করা, অর্থাৎ ওই যে বলছিলাম আমরা সেন্ট্রিওল বিভাজিত হয়েছে এস ফেজে, বিভাজিত হয়ে সেন্ট্রিওলের একটা মাথা থাকে এইদিকে, একটা মাথা থাকে এইদিকে, এই সেন্ট্রিওল গুলো কি করে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। কিন্তু প্রশ্ন করতে পারো, উদ্ভিদ কোষ, আম জাম কাঁঠাল, এদের তো সেন্ট্রিওল নাই, তাহলে ওদের স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে কে? ওদের স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে মাইক্রোটিবিউলস। মাইক্রোটিবিউলস উদ্ভিদ কোষে কে তৈরি করে? মাইক্রোটিবিউলস। আর প্রাণী কোষে তৈরি করে সেন্ট্রিওল। তাহলে উদ্ভিদ কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে মাইক্রোটিবিউলস, আর প্রাণী কোষে সৃষ্টি করে সেন্ট্রিওল। প্রাণী কোষে সেন্ট্রিওল আরেকটা এক্সট্রা কাজ করে, সেটা হচ্ছে দেখো এইদিকে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করছে মাঝখানে, আবার সাইড দিয়ে স্টার রশ্মি বিচ্ছুরণ করে, স্টার রশ্মি, স্টার রে, হ্যাঁ, এগুলো হচ্ছে স্টার রে। তাহলে যদি প্রাণী কোষ হয়, মনে করো মানুষ বা বাঘ, প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যাবে যে সেন্ট্রিওল যেগুলো আছে ওরা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করছে আর চারপাশ দিয়ে স্টার রশ্মি বিচ্ছুরণ করছে। উদ্ভিদ কোষ যদি হয়, উদ্ভিদ কোষে মাইক্রোটিবিউলস গুলা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করবে এবং কোনো রকম স্টার রশ্মি বিচ্ছুরণ ঘটবে না। উদ্ভিদ কোষে স্টার রশ্মি বিচ্ছুরিত হয় না, প্রাণী কোষে বিচ্ছুরিত হয়। কে বুঝি নাই? ক্রোমোজোমে নৃত্য, হ্যাঁ, নাচ নাচ দেখায়, নাচ দেখে খুশি হয় স্পিন্ডল যন্ত্র, ওকে জায়গা দেয়, ধরে থাকাতে জায়গা দেয়, ঠিক আছে? তাহলে আমরা এটা বুঝলাম। এবার আসো হচ্ছে মেটাতে। মেটাতে দেখো ইজি, মেটা নামটা দিয়ে দুইটা জিনিস মনে রাখা যায়। দেখো মেটাতে হচ্ছে মেটাকাইনেসিস ঘটে, মেটাকাইনেসিস। তো বলতে পারো ভাই মেটাকাইনেসিস জিনিসটা কি? এটা কিন্তু পরীক্ষায় ইয়াতে আসে, জ্ঞানমূলকে আসে, মেটাকাইনেসিস কি, হ্যাঁ, মেটাকাইনেসিস কি সংজ্ঞা দাও, অনুধাবন জ্ঞানমূলকে আসতে পারে। তো দেখো ব্যাপারটা এই মনে হচ্ছে কোষ, কোষের ভিতরে ইয়ে আছে, সরি এখন তো আর ইয়া নাই, এখন আছে হচ্ছে তোমার স্টার রশ্মি, সরি স্পিন্ডল যন্ত্র, হ্যাঁ, স্পিন্ডল যন্ত্র। এখন মনে করো তুমি যখন মনে করো বন্যা একটা গ্রাম ভেসে গেছে বা নদী ভাঙনে একটা গ্রাম ভেসে গেছে, তখন তুমি কি পাবা, হাতের কাছে যা পাবা সেটাকেই তো ধরে ফেলবা, আশ্রয় নিবা, এবং যেখানে পাবা সেখানে আশ্রয় নিবা। তাহলে ক্রোমোজোম গুলো তো ভিতরে যে অনেক জায়গায় ছড়ানো ছিল, যে যেখানে পারছে স্পিন্ডল ফাইবারকে আঁকড়ে ধরছে, মনে করো এখানে একটা ক্রোমোজোম আঁকড়ে ধরছে স্পিন্ডল ফাইবারকে, হ্যাঁ, আরেকটা এই জায়গায় আঁকড়ে ধরছে, আরেকটা মনে করো এখানে আঁকড়ে ধরছে, হ্যাঁ, এক একজন এক এক জায়গায় আঁকড়ে ধরছে,
স্পিন্ডল ফাইবারকে ধরছে, ভালো কথা। কিন্তু মেটাফেজ ধাপে এসে কিন্তু কি করতে হবে, সবাইকে সুবিন্যস্ত হইতে হবে। যে তুই হয়তো উপরের দিকে আঁকড়ে ধরছিস, তুই হয়তো নিচের দিকে, তুই ডাইনে তুই বামে, এখন কি করতে হবে, এখন সবাইকে কিন্তু মাঝ বরাবর চলে আসতে হবে। মাঝ বরাবরকে বলা হয় বিষুবীয় তল বা নিরক্ষীয় তল। পৃথিবীর যেমন দুইটা মেরু আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু, মাঝখানের এলাকাটাকে বলা হয় বিষুবীয় তল বা নিরক্ষীয় তল। একই রকম কোষের মধ্যে এটা মনে করে একটা মেরু, এটা আরেকটা মেরু, মাঝখান বরাবর হচ্ছে বিষুবীয় তল। তাহলে ক্রোমোজোমগুলো যে যেখানে থাকুক না কেন সবাই মাঝে চলে আসবে। এই ক্রোমোজোমটা এখানে থাকবে না, না থেকে চলে আসবে কোথায়, মাঝখানে চলে আসবে। এই ক্রোমোজোমটা নিচে পড়ে থাকবে না, এটা উপরে উঠবে, উপরে উঠে মাঝখানে চলে আসবে। এই ক্রোমোজোমটাও এই যে মাঝখানে চলে আসবে, এই ক্রোমোজোমটাও মাঝখানে চলে আসবে। দেখো সবগুলো ক্রোমোজোম মাঝখান বরাবর চলে আসছে। এই যে সবগুলো ক্রোমোজোমের মাঝ বরাবর চলে আসা, এই প্রসেসটাকে বলা হয় মেটাকাইনেসিস। কাইনেসিস মানে হচ্ছে চলন, মনে রাখবা কাইনেসিস শব্দের একটা অর্থ হচ্ছে চলন, মেটা মানে হচ্ছে মাঝে, তাহলে মাঝের দিকে চলার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। এবং এটা হয় মাঝের দশাটাতে, দেখো মেটাফেজ মাঝের মধ্যে, মাঝে না, 5 জনের মধ্যে 3 নম্বরে। তাহলে মেটাকাইনেসিস কি, স্পিন্ডল ফাইবারে যুক্ত ক্রোমোজোমগুলো নিরক্ষীয় তলে চলে আসার প্রক্রিয়াকে মেটাকাইনেসিস বলা হয়। মেটাকাইনেসিস হয় কোথায়, মেটাফেজে হয়। হ্যাঁ, ক্রোমোজোম বিন্যস্ত হওয়াকে ভাই আরেকটু স্পেসিফিক্যালি বলো। ক্রোমোজোমের নিরক্ষীয় তলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। ক্রোমোজোমের নিরক্ষীয় তলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো, মেটা শুনলে মনে হচ্ছে মোটা, মেটা হচ্ছে কি, মোটা। তাহলে তোমার তোমার ইয়াতে মেটাফেজে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হয়, সবচেয়ে মোটা এবং খাটো হয়। হ্যাঁ, সবচেয়ে মেটা মানে মোটা। তাহলে মেটাফেজে 1 নম্বরে মেটাকাইনেসিস ঘটে, 2 নম্বরে মেটা মানে মোটা। তাহলে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো হয় কোন ধাপে, মেটাফেজ ধাপে। ওকে, আচ্ছা। এবার হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ মানে হচ্ছে কি, অ্যানাফেজে বলছে মারে, মারেতে হচ্ছে মেরুকরণ, মারেতে হচ্ছে মেরু, হ্যাঁ মারেতে হচ্ছে মেরু, তাই বলি এটাকে বলে মেরুকরণ। তাহলে দেখো মেটাফেজ দশায় কি হয়েছিল, যে যে জায়গায় থাকুক সবাই মাঝে চলে আসছিল, মাঝ বরাবর চলে আসছিল, এটাকে বলা হচ্ছে কি, মেটাফেজ। এবার আবার সবাই মেরুতে চলে যাবে এবং মেরুতে যাওয়ার জন্য তাকে গতিশীল হইতে হবে। এই গতিকে বলা হয় গতি, যেহেতু গতিশীল হয় ক্রোমোজোমগুলো, তাই এটাকে বলা হয় অ্যানাফেজ। তো দেখো এনে কি হবে, এইখানে এই ক্রোমোজোমগুলা আবারও, যে দেখো মনে করো 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। মনে করো এখানে কি হবে, 1 নম্বর আর 3 নম্বরটা এই মনে করো উপরের মেরুতে চলে যাবে। 1 নম্বর আর 3 নম্বর, দেখো 1 নম্বর আর 3 নম্বর গতিশীল হবে হয়ে মাঝখান থেকে উপরের মেরুতে চলে আসবে। 1 নম্বর 3 নম্বর উপরের মেরুতে চলে আসছে, নাম্বার 1 নাম্বার 3 মেরুর দিকে গেছে, এটাকে বলা হয় মেরুকরণ। আবার 2 নম্বর আর 4 নম্বর, 2 আর 4 ও মনে করো নিচের দিকে চলে আসছে, 2 নম্বর আর 4 নম্বর নিচের দিকে চলে যাচ্ছে, 2 আর 4 নিচে পুরোপুরি যায় নাই, নিচের দিকে চলে যাচ্ছে, মেরুর দিকে চলে যাচ্ছে। তো মেরুর দিকে চলে যাওয়াকে বলা হয় মেরুকরণ। মনে করো পৃথিবীর মানুষগুলো এখন মোটামুটি বলা যায় বিষুবীয় অঞ্চল এই আশপাশ দিয়েই থাকে, বাংলাদেশ। এখন সবাই যদি মেরুতে চলে যায়, কেউ কেউ চলে গেল একেবারে উত্তর মেরুতে, কানাডা, হ্যাঁ নরওয়ে ওইদিকে চলে গেল, আর বাকিগুলো চলে গেল দক্ষিণ মেরুতে, অ্যান্টার্কটিকাতে। এদিকে বলা হবে কি, মেরুকরণ হয়ে যাওয়া মানুষের, দুইজন 2 মেরুতে চলে যাওয়া। হ্যাঁ, সুপার কয়েলিং মানে হচ্ছে ভাই, সুপার কয়েলিং বলতে অনেক বেশি পরিমাণে কয়েলিং হয়ে যাওয়াকে বোঝায়, প্যাঁচ খাওয়াকে বোঝায়। ঠিক আছে সাইমা, বেশি অনেক বেশি প্যাচ খাইছে, এটাকে বলা হয় সুপার কয়েলিং। এটা একটু ব্যাপার আছে, অত ডিপ এখন তো দরকার নেই, কয়েলের উপর কয়েল, এটাকে বলা হয় সুপার কয়েল। দেখো এটা কি হবে, মেরুকরণ হবে এবং মেরু হওয়ার জন্য গতিশীল হবে অ্যানাফেজে। হ্যাঁ, মালেত হচ্ছে মেরুকরণ। আর এই আজও আমরা সবাই জানি, দেখো আজতে এসে আবার কি হবে, স্পিন্ডল যন্ত্রটা বিলুপ্ত হয়ে যাবে আর নতুন করে তোমার নিউক্লিয়ার মেমব্রেন আবির্ভূত হবে এবং জলের যোজন ঘটবে। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন। সেন্ট্রোমিয়ারের বিভাজনটা নিয়ে একটু বুঝাই দেয় আগে, সেন্ট্রোমিয়ারের বিভাজনটা কি। দেখো প্রথমে ক্রোমোজোমগুলো থাকে হচ্ছে এইরকম, ক্রোমোজোমগুলো এইরকম থাকে। যখন ক্রোমোজোমের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হইতেছে তখন ক্রোমোজোমটা হয় এইরকম, দেখো এইদিকে একটা সাইট, এইদিকে আরেকটা সাইট। বুঝতে পারছো কি ব্যাপারটা, ডিএনএ রেপ্লিকেশন হয়েছে, মাঝখানে কি আছে, মাঝখানে আছে সেন্ট্রোমিয়ার। মেরো শব্দের অর্থ হচ্ছে একক, আর সেন্ট্রো মানে সেন্টারে, তাহলে সেন্টারে যেটা থাকে সেটাকে বলে সেন্ট্রোমিয়ার। সেন্টারে সেন্ট্রোমিয়ার আছে, আর ডিএনএ গুলো দেখো রেপ্লিকেশন হয়ে 2টা হয়ে গেছে। এখন আলাদা হয়ে যেতে চাবে না, আলাদা হইতে চাবে, তো আলাদা হওয়ার জন্য কি করতে হবে, আমাকে সেন্ট্রোমিয়ারটা ভেঙে ফেলতে হবে। তাহলে দেখো সেন্ট্রোমিয়ারটা ভেঙে ফেললে এইদিকে একটা আলাদা, ওইদিকে আরেকটা আলাদা, তাহলে এটাকে বলা হয় কি, সেন্ট্রোমিয়ারের বিভাজন। এই সেন্ট্রোমিয়ারের বিভাজনটা কিন্তু অ্যানাফেজে ঘটে। এটা ইন্টারেস্টিং একটা পয়েন্ট, সেন্ট্রোমিয়ারের বিভাজন। এটা আমি লাল কালিতে লিখে দিচ্ছি, সেন্ট্রোমিয়ার বিভাজন। আবুল হাসান স্যারের বইয়ে এটা মেটাফেজ বলা আছে, কিন্তু
মেটাফেজে শুরু হয় আর কি বিভাজনটা, সম্পূর্ণ হয় অ্যানাফেজে গিয়ে। তাহলে যদি পরীক্ষার প্রশ্ন করে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয় কোন ধাপে, অ্যান্সার কিন্তু হবে অ্যানাফেজ। বেশিরভাগ বইয়েই অ্যানাফেজই লেখে, আবুল হাসান স্যারের বইয়ে মেটাফেজ লেখা। তো তোমরা অ্যানাফেজটাই ইয়া করো আর কি, পরীক্ষা অ্যানাফেজ দিয়ে কিন্তু অ্যান্সার করতে হবে, বলে দিলাম। পরীক্ষা আসতে পারে এটা। সবাইকে বুঝতে পারছি? মাইটোসিসের ধাপগুলো বুঝতে পারছি, মাইটোসিসের পর্যায়গুলো বুঝতে পারছি আশা করি। মাইটোসিস বোঝা হয়ে গেছে আমাদের তাহলে। আচ্ছা, এটা তো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে হচ্ছে তোমার ইয়া আর কি, সাইটোপ্লাজমের বিভাজন। সেখানে একটু ছবি টবিগুলো আঁকা একটু শিখো, ছবি আঁকা বেশি কঠিন না। এখন তো আমরা জাস্ট ইয়েটা দেখাবো, কি বলে এই, তোমরা কি বুঝতেছো? আমি কিছু কিন্তু আচ্ছা বেশি কিছু তো বলি নাই, কারণ এখন বেশি কিছু বলার সময় না, পরীক্ষার সামনে অযথা উল্টাপাল্টা জিনিস, কঠিন জিনিস শিখায় লাভ নাই। এখন এখন হচ্ছে তোমার সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসটা হয় মাইটোসিসেরই শেষের দিকে গিয়ে সাইটোকাইনেসিসটা শুরু হয়। তো সাইটোকাইনেসিস কিন্তু প্রাণী কোষে একরকম, উদ্ভিদ কোষে আরেক রকম। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, প্রাণী কোষে একরকম, উদ্ভিদ কোষে কিন্তু আরেক রকম, একটু পার্থক্য আছে। দেখো প্রাণী কোষে কি হয়, মনে করো এই কোষটা, এই কোষের নিউক্লিয়াসে বিভাজিত হয়ে গেছে, এদিকে একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে, এদিকে একটা নিউক্লিয়াস তৈরি হয়েছে। প্রাণী কোষ তো গোলাকার হয় নর্মালি, এরকম হয় না, প্রাণী কোষ এরকম হয় গোলাকার। এদিকে একটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে, এদিকে আরেকটা নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। এবার প্রাণী কোষের যে এই সেলটা আছে, সেলটাকে তো বিভাজিত হতে হবে, সাইটোপ্লাজমটাকে বিভাজিত হতে হবে। এই সাইটোপ্লাজমের বিভাজনটা হয় কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী বিভাজন হয়, কেন্দ্রমুখী বিভাজন ঘটে। কেন্দ্রমুখী বিভাজন মানে কি, এই যে কোষটা আছে দুই সাইড থেকে কেন্দ্রের দিকে আস্তে আস্তে ঢুকতে থাকে, দেখো এই দুই দিক থেকে এই কেন্দ্রের দিকে ঢুকে, একটু করে একটু করে কেন্দ্রের দিকে ঢুকে, হ্যাঁ আবার ঢুকলো একটু, আবার ঢুকলো একটু, আবার ঢুকলো, হ্যাঁ এরকম দুই দিক থেকে আস্তে আস্তে কেন্দ্রের দিকে ঢুকতে থাকে। বুঝতেছো তো ব্যাপারটা? ঢুকতে ঢুকতে এক সময় দেখা যায় দুইটা কোষ আলাদা হয়ে গেছে একেবারে, বুঝছো? এটাকে বলা হয় কেন্দ্রমুখী। দুই সাইড থেকে মনে করো একটা বেলুন, বেলুনকে আমরা দুই দিক থেকে চাপ দিলে কি হবে, উপরে একটা বেলুন নিচে একটা বেলুন, দুটো বেলুন আলাদা হয়ে যাবে না? তুমি দেখবা উপরেরটাকে ফুটাইলে নিচেরটা ফুটতেছে না। একটা বেলুন মনে করো আছে, ফুটা দিলে পুরোটা বাস্ট হয়ে যাবে, তাই না? এখন তুমি মনে করো এক কাজ করছো, একটা বেলুনকে মাঝখান দিয়ে গলা চিপে ধরছে বেলুনের দিয়া, পেঁচাইছে, উপরে একটা বেলুন নিচে একটা বেলুন, উপরে বেলুনটাকে ফুটা করো, দেখবো উপরেরটা ফুটা হয়েছে, নিচেরটা ইনটেক আছে, আগের মতোই আছে, কোনো সমস্যা হয়নি। তো এখানে একটা বেলুনকে যেভাবে দুই ভাগে ভাগ করে ফেলা হয় কেন্দ্রমুখী ভাবে, সেই রকম প্রাণী কোষে হয় ভাইয়া। প্রাণী কোষে কেন্দ্রমুখী ভাবে সাইটোকাইনেসিস ঘটে। সাইটোকাইনেসিস প্রাণী কোষে ঘটে কেন্দ্রমুখী, এটাই শিখানোর জন্য এত কিছু দেখাইলাম। এবার উদ্ভিদ কোষে আসো। এবার উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষে বিভাজিত হয়, এদিকে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস বিভাজন হয়ে গেছে, হ্যাঁ এদিকে একটা নিউক্লিয়াস, এদিকে একটা নিউক্লিয়াস। উদ্ভিদ কোষে কিন্তু কি হয়, কোষ প্লেট তৈরি হয়, মনে রাখবা কোষ প্লেট কিন্তু প্রাণী কোষে তৈরি হয় না। প্রাণী কোষে কোষটা ভিতরের দিকে ঢুকে যায়, হ্যাঁ এটা ফারো বলা হয়, ফারো, ফারো, ফারো তৈরি হয়, ক্লিভেজ বা ফারো তৈরি হয়। ফারো, ফারো মানে হচ্ছে কি পরীক্ষা, খাদ আর কি, খাদের তৈরি হয়, খাদ। প্রাণী কোষে খাদের তৈরি হয়, ফারো তৈরি হয়। উদ্ভিদ কোষে কিন্তু ফারো হয় না, উদ্ভিদ কোষে হয় সেল প্লেট তৈরি হয়, সেল প্লেট। এটা গোলগি বডি থেকে তৈরি হয়, হ্যাঁ সেল প্লেট তৈরি করা গোলগি বডির কাজ, এটা মনে রাখো। গোলগি বডি সেল প্লেট তৈরি করে। কি হয় ব্যাপারটা, প্রথমে এই যে দুইটার মাঝ বরাবর কিছু পদার্থ জমে, ফ্যাগমোপ্লাস্ট, পেকটিন টেকটিন জমে, জমে এরা আস্তে আস্তে সাইডের দিকে সরানো শুরু করে। দেখো এই সাইডে একটু গেল, এই সাইডে একটু গেল, হ্যাঁ এই সাইডে একটু গেল, এই সাইডে একটু গেল, এই সাইডে একটু গেল, এই সাইডে একটু গেল, গিয়ে দেখো পুরা কোষটা, দুইটা কোষটা একেবারে সেপারেট করে দিল। তাহলে এইখানে যে সেল প্লেটটা তৈরি হয়েছে, শুরু হয়েছে কোথা থেকে, সেন্টার থেকে, কেন্দ্র থেকে শুরু হয়েছে, হয়ে চারদিকে আস্তে আস্তে ছড়ায় পড়ছে। এই প্রসেসকে বলা হয় কেন্দ্র বিমুখী, কেন্দ্র বিমুখী বা সেন্ট্রিফিউগাল। এটা একটু ব্যাপার কথা। দেখো সাইটোকাইনেসিস এত কষ্ট করে কেন পড়াইলাম, প্রাণী কোষের সাইটোকাইনেসিস হয় কেন্দ্রমুখী, এবং সেখানে কিন্তু ফারো বা খাজের সৃষ্টি হয়। উদ্ভিদ কোষে ফারো সৃষ্টি হয় না, উদ্ভিদ কোষের সৃষ্টি হয় সেল প্লেট। কে তৈরি করে, গলগি বডি, গলগি বডি, জিবি, গলগি বডি। এবং এটা হয় কেন্দ্রমুখ বিমুখী, মাঝখান থেকে আস্তে আস্তে চারদিকে ছড়ায় পড়ে, হ্যাঁ এই সাইটোকাইনেসিস। এবার আমরা চলে যাব হচ্ছে মিওসিসে, সরি মায়োসিসে। আর দেখো আমারই উচ্চারণ মাঝে মধ্যে ভুল হইতেছে,
এটা হবে মায়োসিস, নট মিওসিস। মিওসিস মানে হচ্ছে পিউপিলের সংকোচন, চোখের পিউপিলের সংকোচনকে মিওসিস বলা হয়, হ্যাঁ। আর মায়োসিস হচ্ছে কোষ বিভাজন। তাহলে মায়োসিস বিভাজনটা দেখায়, আমি তো তোমাদের সেল সাইকেল দেখাইছি। সেল সাইকেলে বলছি একটু হচ্ছে মনে করো এম ফেজ বা মেটাফেজ, আর বাকিটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজ বা পর্যায় মধ্যক দশা, হ্যাঁ। ইন্টারফেজের বাংলাটা কিন্তু ইন্টারেস্টিং, পর্যায় মধ্যক দশা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া সুলতানা। প্রাণীকোষে কোষ প্রাচীর তৈরি, না প্রাণীকোষে তো কোষ প্রাচীর তৈরি হয় না মামুন, কোনো প্রাণীকোষে কোষ প্রাচীর নাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে মেটাফেস। এখন মায়োসিস ডিভিশনের সময়টা একটু ব্যতিক্রম হয়। মায়োসিস ডিভিশনের সময় এখানে একটু ব্যতিক্রম ঘটনা ঘটে, দেখেন একটু বড় করে দেখাই। মায়োসিস সেল ডিভিশনের সময় এই যে ইন্টারফেস ছিল, ইন্টারফেসে কোনো রকম ডিএনএ রেপ্লিকেশন ঘটে না। ডিএনএ রেপ্লিকেশন নাকি না, ডিএনএ রেপ্লিকেশন ঘটে, ইন্টারফেসে ডিএনএ রেপ্লিকেশন ঘটে, বুঝছো, ইন্টারফেসে ঘটে। আর এই যে মাইটোসিস যে ধাপটা আছে, এটা তিন ভাগে ভাগ হয়ে যায়, তিন ভাগে। দেখো আগের বার তো এম ফেজ বলতে একটা ফেজকে বুঝাইছি, এবার তিন ভাগে ভাগ হবে। কয় ভাগে ভাগ হইলো? 1 2 3। প্রথমটাকে বলা হয় M1, দ্বিতীয়টাকে বলা হয় ইন্টারকাইনেসিস, ইন্টারকাইনেসিস, তারপর হচ্ছে M2। বুঝছো, ওই মাইটোসিসের বেলায় একটা ছিল শুধু এম, এখানে হচ্ছে M1 ইন্টারকাইনেসিস M2। আর এখানে ইন্টারফেসে ডিএনএ রেপ্লিকেশন ঘটে, আর এখানে আছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিসে কিন্তু কোনো ডিএনএ রেপ্লিকেশন ঘটে না, এটা হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট। যে ইন্টারকাইনেসিস বলতে যে ধাপটা আছে, দেখো এটা ইন্টারফেসের মতোই, নামটাও একই কাছাকাছি, কিন্তু ইন্টারকাইনেসিসে ডিএনএ রেপ্লিকেশন ঘটে না। এটা হচ্ছে একটা পার্থক্যের পয়েন্ট, ডিএনএ রেপ্লিকেশন ঘটে না। তাহলে দেখো এখানে কিন্তু ঘটে না, ইন্টারকাইনেসিসে ঘটে না। পার্থক্য আসতে পারে ইন্টারফেস আর ইন্টারকাইনেসিসের পার্থক্য। এক নম্বর পার্থক্য তো বলতেই পারবা যে ইন্টারফেস হচ্ছে কি কোষ বিভাজনের মধ্যবর্তী দশা, আর ইন্টারকাইনেসিস মানে হচ্ছে দুইটা বিভাজনের মাঝে থাকে। আর দুই নম্বর পার্থক্য, ইন্টারফেসের ডিএনএ রেপ্লিকেশন ঘটে, ইন্টারকাইনেসিসের ডিএনএ রেপ্লিকেশন ঘটে না। পার্থক্য বলে দিতে পারলাম। আরেকটা ব্যাপার দেখো, আমরা শিখছিলাম যে সেন্ট্রাজোমের বিভাজন, সেন্ট্রাজোমের বিভাজন, সেন্ট্রোমিয়ার না কিন্তু, সেন্ট্রোমিয়ার এক জিনিস আর সেন্ট্রাজোম আরেক জিনিস। সেন্ট্রাজোম বিভাজন, সেন্ট্রাজোমের বিভাজন কই ঘটে শিখছিলাম বলো তো? সেন্ট্রাজোমের বিভাজন ঘটে হচ্ছে এস ফেজে, মনে নাই? ডিএনএ রেপ্লিকেশন যেখানে হয় সেখানেই সেন্ট্রাজোমের বিভাজন ঘটে এস ফেজে। কোন বিভাজনের ক্ষেত্রে? মাইটোসিসের ক্ষেত্রে। মাইটোসিসের ক্ষেত্রে এস ফেজে সেন্ট্রাজোমের বিভাজন ঘটে, কিন্তু মায়োসিসে এখানে এস ফেজ আছে না, এস আছে তো, এস এটা মনে করো হচ্ছে, এটা হচ্ছে গ্যাপ 1, এটা গ্যাপ 2, এটা মনে করো এস। এস ফেজে ঘটছিল কোথায়? মাইটোসিসে, এখানে ঘটে গেছিল। কিন্তু মিওসিসের বেলায় সেন্ট্রাজোমের বিভাজনটা এস ফেজে ঘটে না, না ঘটে, ঘটে হচ্ছে M1 ফেজে, M1-এ। কোথায়, কখন? মায়োসিসের বেলায়, মায়োসিসের বেলায়। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে সেন্ট্রাজোমের বিভাজন কখন ঘটে। তখন তুমি পাল্টা কোশ্চেন করবা মাইটোসিসে নাকি মায়োসিসে। যদি মাইটোসিস হয় তাহলে মাইটোসিসে সেন্ট্রাজোমের বিভাজন ঘটে এস ফেজে, আর মায়োসিসে ঘটে M1 ফেজে। এই বুঝতেছি কি সবাই? তাড়াতাড়ি পড়াচ্ছি, একটা ক্লাস যেহেতু, এই কারণে একটু দ্রুত বলতে হচ্ছে, তোমরা কোপ আপ করতে পারবা। কঠিন কথা পড়া আমি আজকে এড়াই গেছি, কঠিন কিছুতে ঢুকি নাই, সব সব সহজ জিনিসগুলোই বলছি। এখন তোমরা একটু বইটা একটু খুলে দেখো যে M1 5 ভাগে বিভক্ত, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তারপর আছে ইন্টারকাইনেসিস, তারপর আছে M2। M2 আবার 5 ভাগে বিভক্ত, বুঝতেছই। এখন আচ্ছা, কিছু কথা বলতে ভুলে গেছি। মাইটোসিসের সবচেয়ে বড় দশা কোনটা? প্রোফেজ, সবচেয়ে বড় দশা। আর সবচেয়ে ক্ষুদ্র দশা হচ্ছে প্রোমেটাফেজ। এটা একটু মনে রাখে, এগুলো পরীক্ষায় আসে, তখন দেখাইতে ভুলে গেছি। প্রোফেজ হচ্ছে দীর্ঘতম দশা, প্রোফেজ। আর প্রোমেটাফেজ হচ্ছে সংক্ষিপ্ততম দশা, এটা মনে রাখো। প্রোফেজ হচ্ছে দীর্ঘতম, আর প্রোফেজের পরেই যেটা আছে প্রোমেটাফেজ, দ্বিতীয় ধাপ, ওটা হচ্ছে ক্ষুদ্রতম। হ্যাঁ, আচ্ছা। এখন
আমরা জানি সবাই যে মায়োসিসে ঝামেলাটা আসলে কোথায়। মায়োসিসে খেয়াল করো, মায়োসিসে প্রথমে কি আমরা জানি M1 M2। তো M1 যেটা আছে এটাই হচ্ছে মায়োসিস ডিভিশন, M1টাই হচ্ছে মায়োসিস, মায়োটিক ডিভিশন, এটাই হচ্ছে রিয়াল মায়োসিস বিক্রিয়া। তারপর আছে ইন্টারকাইনেসিস, তারপর আছে M2। M2 কিন্তু পুরোপুরি মাইটোসিসের মতোই, M2 আর মাইটোসিসের মধ্যে কোনো পার্থক্য নাই, M2 আর মাইটোসিসের মধ্যে দৃশ্যত কোনো পার্থক্য নাই। পার্থক্য কিসে? M1 এর সাথে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমরা শিখছি মাইটোসিসে সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়, সেন্ট্রাজোম না কিন্তু সেন্ট্রোমিয়ার। ওই যে দেখাইছিলাম না যে প্রথমে এরকম ছিল ক্রোমোজোমটা, এখান থেকে কিরকম হয়েছিল এরকম, তারপরে এই সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়েছে, হইলে দেখো হইলে এদিকে একটা আলাদা এদিকে আরেকটা আলাদা। যে সেন্ট্রোমিয়ারের বিভাজন এটা ঘটে কোথায়? মাইটোসিসে, মাইটোসিসে এটা ঘটে। আর আমি একটু আগে বললাম মাইটোসিস আর মিওসিস টু একই কথা, তার মানে মিওসিস যে টু আছে, মায়োসিস যে টু আছে, মায়োসিস টুতেও কিন্তু কি ঘটে? সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। তবে মায়োসিস ওয়ানে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে না, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মায়োসিস টু এ এবং মাইটোসিস শিখে আসলাম একটু আগে, এইসব ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারের বিভাজনটা ঘটে, কিন্তু একমাত্র মায়োসিস ওয়ানের ক্ষেত্রে কোনো সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে না। এখন এই যে মায়োসিস ওয়ান এটা 5 ভাগে বিভক্ত, সরি 4 ভাগে বিভক্ত, প্রোফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, তারপর হচ্ছে অ্যানাফেজ, লাস্টে হচ্ছে টেলোফেজ। কয়টা দেখো? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 4 ভাগে বিভক্ত। মায়োসিস ওয়ান কয় ভাগে বিভক্ত? 4 ভাগে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখন এই যে প্রোফেজটা আছে, এই প্রোফেজটা আবার 5 ভাগে বিভক্ত, এবং এই 5টা ভাগ মনে রাখাটা অনেক কঠিন, তাহলে আমাদের মনে রাখার একটা শর্টকাট দরকার, তাই না? না, এর আগে একটা কোনো ক্লাস নেই, আজকেই প্রথম ক্লাস। তাহলে এটা মনে রাখার একটা শর্টকাট লিখে দিচ্ছি, খুব সিম্পল একটা শর্টকাট। দেখো, এটা হচ্ছে প্রোফেজ ওয়ানের ধাপগুলো মনে রাখার উপায়। প্রোফেজ ওয়ান, উপপর্যায় মনে রাখার উপায়। এটা মনে রাখতে হবে এইভাবে। লজ্জা পায় দীপদাদা, দীপদাদা মনে করো, দীপ মানুষের নাম হয় না, দীপ, প্রদীপ, হ্যাঁ, তো দীপ জাস্ট দীপও নাম হয় কিন্তু দীপদাদা, তো দীপ হিন্দু দাদা হবে নাম, তাহলে দীপ ভাইয়া না, হ্যাঁ, দীপদাদা। দেখো, লজ্জা পায় দীপদাদা, লতে হচ্ছে লেপটোটিন, লতে হচ্ছে কি? লেপটোটিন। যাতে হচ্ছে লজ্জার, যাতে হচ্ছে জাইগোটিন, লেপটোটিন, জাইগোটিন। পাইতে হচ্ছে প্যাকাইটিন, দীপতে হচ্ছে দিপ্লোতিন, তাই না? দিপ্লোতিন একই রকম, অনেকটা শুরুটা একই রকম পুরোপুরি, দিপ্লোতিন। আর দাদাতে হতে ডায়াকাইনেসিস, হ্যাঁ, একই রকম না, ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিস, ছোট বাচ্চাদের মতো উচ্চারণ অনেকটা, হ্যাঁ, ডায়াকাইনেসিস। তো বুঝছো তো? লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। কেউ বুঝি নাই? লজ্জা পায় দীপদাদা, লেপ্টোটিন, লতে লেপ্টোটিন, যাতে জাইগোটিন, পাইতে প্যাকাইটিন, দীপতে দিপ্লোটিন, দাদাতে হচ্ছে ডায়াকাইনেসিস। লজ্জা পায় দীপদাদা। বলো, কেউ না বুঝে থাকলে বলো। এই স্টেপটা মনে রাখা কিন্তু কঠিন, কোনটার পরে কি আসে, উল্টাপাল্টা হয়, ডায়াকাইনেসিস আর ডিপ্লোটিনে উল্টাপাল্টা হয়। তো দীপতে ডিপ্লোটিন, দীপের পর দাদাতে ডায়াকাইনেসিস, হ্যাঁ, লজ্জা পায় দীপদাদা। এখন এটার প্রসেসগুলো আমি তো চাইছিলাম ডিটেলস ক্লাস, একটা ক্লাসে একটু কঠিন হয়ে যায় কোষবিভাজন পড়ানোটা ঠিক মতো পড়াইতে গেলে। তো এখন আসি একটু দেখি, তারপরও যতটুক না দেখাইলেই না, আমি জাস্ট এইটুক দেখাবো আর কি, প্রোফেজের 5টা উপপর্যায় দেখাবো। প্রথমে কি আছে? লজ্জা পায় দীপদাদা, লতে হচ্ছে লেপ্টোটিন। তো লেপ্টোটিনে কি হবে? জিনিসপত্রগুলো লেপ্টে থাকবে। তো লেপ্টে থাকে কারা? ফুল। এখানে বলা হয় যে লেপ্টোটিনে ক্রোমোজোমগুলো ফুলের তোড়ার মতো বিন্যাস, ফুলের তোড়ায় ফুলগুলো লেপ্টে থাকে না, একটা সাথে একটা লেপ্টে অবস্থান করে। তো তাহলে ক্রোমোজোমগুলো ফুলের মতো থাকে কোন উপপর্যায়ে? লেপ্টোটিনে, কারণ লেপ্টে থাকে। তো এইটা
বলতেছি অনেক ইজিলি সোজা বুঝাই দিলাম, কিন্তু মেকানিজমটা দেখলে তোমাদের আরো সুন্দর লাগবে। যে দেখো কি হয় ব্যাপারটা, এই মনে হচ্ছে কোষ, লেপটোটিনে কি হয় দেখাই। কোষের মধ্যে কি আছে? নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন আছে, এই যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, কিন্তু বিলুপ্ত কিন্তু হয় নাই। বিলুপ্ত হবে একেবারে ডায়াকাইনেসিসে গিয়ে, হ্যাঁ, বিলুপ্ত হয়ে মানে দ্বীপদের লজ্জা পাওয়ার পর বিলুপ্ত হয়ে যাবে, শেষে চলে যাবে আর কি। ওয়ালাইকুম আসসালাম, মেঘের পলক। হ্যাঁ, দেখো লেপটোটিনে কি হয়, লেপটোটিনে যে ক্রোমোজোম গুলো আছে ওরা যখন সংকুচিত হয়, দেখো এখানে একটা স্পেশাল ঘটনা ঘটে। ক্রোমোজোম গুলো যখন সংকুচিত হয়, খেয়াল করো, এই মনে করো ক্রোমোজোম ছিল, এবার এরা কি হয়েছে আমরা জানি কি হয়, কোষ বিভাজনের শুরুতে ক্রোমোজোম কিন্তু পানি হারায়, পানি হারাইলে এরকম হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তাই না? এত বড় ক্রোমোজোমটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো দেখা যায় ক্রোমোজোমটা যখন শ্রিঙ্ক করে, ছোট হয়ে যায়, এই কিছু কিছু এলাকা অনেক বেশি শ্রিঙ্ক করে, মানে ক্রোমোজোম তো শ্রিঙ্ক করতেছে ভালো কথা, কিন্তু কিছু কিছু এলাকা অতিরিক্ত শ্রিঙ্ক করে, খেয়াল করো, অতিরিক্ত কুণ্ডলিত হয়ে যায়। এই শ্রিঙ্ক করাকে কুণ্ডলিত বলে আর কি, কুণ্ডলিত। তো দেখো এই ক্রোমোজোম শ্রিঙ্ক করতে গিয়ে মনে করো এখানে অতিরিক্ত কুণ্ডলিত হয়ে গেছে, আবার দেখো কিছু কিছু এলাকা অতিরিক্ত কুণ্ডলিত হয়ে গেছে, অতিরিক্ত শ্রিঙ্ক করছে। এই দেখো এই এলাকাটা, এই এলাকাটা, এই এলাকাটা, এই এলাকাটা, এরা অতিরিক্ত শ্রিঙ্ক করছে, অতিরিক্ত কুণ্ডলিত হয়েছে। মানে নর্মালি পুরো ক্রোমোজোমটাই কিন্তু কুণ্ডলিত হবে, অনেক লম্বা ক্রোমোজোম, আরো লম্বা, হ্যাঁ, বোর্ডের উপর থেকে একেবারে বোর্ডের নিচে দিয়ে দাও, অনেক লম্বা ক্রোমোজোমটা এইটুকু হয়ে গেছে, এইটুকু হয়ে গেছে মনে করো। এখন কিভাবে হয়েছে? এটা শ্রিঙ্ক হওয়ার মাধ্যমে, কুণ্ডলিত হওয়ার মাধ্যমে হয়েছে। কুণ্ডলিত মানে পেঁচ খাওয়া। এবং মনে রাখবো যখনই ক্রোমোজোম পেঁচ খায়, এই পেঁচের ভিতরে অনেকগুলো ফাঁক ফোকর সৃষ্টি হয় না, ওই ফাঁক ফোকরের মধ্যেও রঙের দানা ধারণ করতে পারে। এই কারণে ক্রোমোজোম যখন মোটা এবং খাটো হয় তখন ক্রোমোজোমকে স্পষ্ট দেখা যায়, কারণ ক্রোমোজোমগুলো তখন রঞ্জক পদার্থ ধারণ ঠিক মতো ধারণ করতে পারে। বুঝো নাই? মনে করো এইরকম একটা ক্রোমোজোম, দেখো এইরকম একটা ক্রোমোজোম, আর একটা ক্রোমোজোম হচ্ছে এইরকম একেবারে পেঁচানো। এখন তুমি যদি এখানে রঞ্জক পদার্থ দাও, রঞ্জক পদার্থগুলোকে পাস করে চলে যাবে, এই রঞ্জক পদার্থগুলোকে ক্যাচ করতে পারবে না, ধরতে পারবে না, রঞ্জক পদার্থকে ক্রস করে ওদিকে চলে যাবে। যখন এইখানে তুমি রঞ্জক পদার্থ দিবা, রঞ্জক পদার্থ কিন্তু ক্যাচ করে ফেলবে, রঞ্জক পদার্থ যে ক্যাচ করবে সেই রঞ্জিত হয়ে যায়, তাই না? মনে করো আমি যদি এখন আমার গায়ে যদি রং মাখিয়ে দেখা দেওয়া হয়, আমি রঞ্জিত হয়ে যাব, ঠিক তেমনি ক্রোমোজোমের গায়ে যখন রঙের দানাগুলো আটকে যায় তখন ক্রোমোজোমটা রঞ্জিত হয়। আর যখন এরকম লম্বা অবশ্য প্যাচ কম থাকে তখন রঙের দানাগুলো এনে লাগতে পারে না, হ্যাঁ, ক্রস করে চলে যায়, তখন এটা সাদা সাদা দেখে। এখন মনে করো এই পুরো ক্রোমোজোমটা কিন্তু কি হয়েছে? কুণ্ডলিত হয়েছে, অর্থাৎ পুরো ক্রোমোজোমটা কিন্তু কি করবে? এখন রং ধারণ করবে। তবে কিছু কিছু এলাকা অধিক কুণ্ডলিত হয়, এই অধিক কুণ্ডলিত এলাকাগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার অর্থাৎ যখন দেখো ক্রোমোমিয়ার কি জিনিসটা কি, যখন ক্রোমোজোমটা সংকুচিত হয়, পুরো এলাকায় সংকুচিত হয় বা কুণ্ডলিত হয়, তবে কিছু কিছু এলাকা অতিরিক্ত কুণ্ডলিত হয়, অন্যগুলো হচ্ছে 10 গুণ 15 গুণ কুণ্ডলিত হয়। ওই অতিরিক্ত কুণ্ডলিত হয় এলাকাগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। ক্রোমো মানে হচ্ছে রঙিন, মেরোস মানে হচ্ছে অংশ, তাহলে এই অংশগুলো কি হয়? অতিরিক্ত রঙিন হয়। দেখো এখানে যে ক্রোমোজোমগুলো থাকবে, এই ক্রোমোজোমের মধ্যে দেখো কিছু কিছু এলাকা অতিরিক্ত রঞ্জিত হবে, এই দেখো এখানে এখানে অতিরিক্ত রঞ্জিত হবে, হ্যাঁ, দাদার মতো করে, এটা বলা হয় ক্রোমোমিয়ার। এটা বলা হয় কি? ক্রোমোমিয়ার। এই হচ্ছে ক্রোমোমিয়ার। তাই দেখো লেপ্টোপিরিন দশায় প্রথমত কি দেখা যায়? ক্রোমোমিয়ার দেখা যায়, ক্রোমোমিয়ার দেখা যায়। এখন এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা তোমাদের বইয়ে ক্লিয়ার করে বলে নাই, বইয়ে যে ছবিগুলো আঁকছে না, ছবিগুলো কিন্তু ঠিক হয় নাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখো এখানে একটা জিনিস বইয়ে মিস করে গেছে, যে লেপ্টোপিরিন দশা আসলে কি হয় জানো? ক্রোমোজোম গুলো না নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে। এই যে ক্রোমোজোম গুলো না নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে, কানেক্টেড। দেখো এই মানে আরো ক্রোমোজোম আছে মনে করো, এই ক্রোমোজোম গুলো নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে। দেখো এই যে আইসা নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কানেক্টেড হয়ে যায়, দেখো কি হয়েছে? সবগুলো ক্রোমোজোম এসে নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কানেক্টেড হয়েছে, দেখো নিউক্লিয়ার মেমব্রেনের সাথে একেবারে কানেক্টেড হয়ে গেছে। এগুলো বইয়ে বলে নাই, এগুলো না বলাতে মানে মুখস্থ করতে হয় আর কি, কানেক্টেড হয়ে গেছে।
এখন দেখো তো এই গঠনটা দেখতে আমরা কিসের মতো লাগতেছে? ফুলের তোড়ার মতো লাগতেছে না? ফুলের তোড়া, দেখো না ফুলের তোড়ার মতো লাগতেছে না? ফুলের তোড়া। তো ফুলের তোড়া কি হয়? অনেকগুলো ফুল, গোলাপ ফুল আয় না, এই মনে করো একটা গোলাপ ফুল, এই গোলাপ ফুল, গোলাপ ফুল, গোলাপ ফুল, গোলাপ ফুল, সবগুলো গোলাপ ফুল একটা ইয়ের মধ্যে আছে নাকি? এটা ফুলের তোড়া থাকার কথা। দেখাচ্ছি ফুলের তোড়া, এই দেখো ফুলের তোড়া, ফুল শুকায় গেছে একেবারে। তাহলে ফুলের তোড়া কি হয় দেখো তো, এখানে অনেকগুলা অনেকগুলা ফুল আছে না, অনেকগুলো ফুল দেখো শুকায় গেছে, একটা দুইটা তিনটা ফুল মনে করো, এই সবগুলা ফুল কিন্তু এখানে কি হয়েছে, এটা বাইন্ধা রাখা হয়েছে, কানেক্টেড করে দেওয়া হয়েছে নাকি? সবগুলা ফুল নিচে, এই দেখো ফুলের তোলা, ওকে, কানেক্টেড না নিচে দেখছো? এই যে একটা এটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম, সবগুলো গিয়ে কানেক্টেড হয়েছে কোথায়? নিউক্লিয়ার মেমব্রেনে। এই গঠনটা দেখতে অনেকটা কি ফুলের তোলার মতো না? দেখো ফুলের তোলা, এই ফুলের তোলাকে ইংরেজিতে বলা হয় বুকে, বুকে, PUQUET, বুকে, হ্যাঁ, বুকে বিন্যাস। এই বুকে বিন্যাস পাওয়া যায় লেপ্টোটিনে। ফুলের তোলার মতো বুকে বিন্যাস পাওয়া যায় কোথায়? লেপ্টোটিনে। সবগুলো ফুল গিয়ে নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কানেক্টেড হয়, এটাকে বলা হয় বুকে বিন্যাস, লেপ্টোটিনে পাওয়া যায়। বুঝতে পারছি? লেপ্টোটিন। আচ্ছা, লেপ্টোটিনের পরে আসতেছে হচ্ছে লজ্জা, যাতে হচ্ছে জাইগোটিন। দেখো কাউকে যদি ফুল দেওয়া হয় তাহলে কি হয়? জোড়া জোড়া বাঁধে, তাই না? ফুল দেওয়ার মাধ্যমে জোড়া বাঁধে। তাহলে এখন জোড়া বাঁধবে, দেখো কি হইতেছে, ছোট করে আঁকি। ক্রোমোজোম গুলো জোড়া বাঁধে, জোড়া বাঁধে। মনে করেন 6টা ক্রোমোজোম ছিল, 6টা। এখন কিভাবে ক্রোমোজোম গুলো, যেহেতু ফুল দেওয়া না হয়েছে, বুঝছো, ফুলের তোড়া, বুকে বা ফুলের তোড়া, সবাইকে বুঝতেছি? ফুলের তোড়া, ক্রোমোজোম গুলো গিয়ে নিউক্লিয়ার মেমব্রেনে কানেক্টেড হয়, ফুলের তোড়ার মতো তৈরি হয়, এটা বলে বুকে বিন্যাস, প্রথম তবে। আর ফুল দেওয়া না হয়েছে তাহলে কি হবে? জোড়া বাঁধবে না? ফুল দেওয়ার পরে তো জোড়া, তো দেখো এখানে জোড়া বাঁধে, এখানে মনে একটা ক্রোমোজোম, এদিকে আরেকটা ক্রোমোজোমের সাথে কি হয়েছে? জোড়া বাঁধছে, এখানে আরেকটা জোড়া বাঁধছে, মানে ক্রোমোজোম গুলা একে অপরের সাথে জোড়া বাঁধে, সিস্টার ক্রোমোজোম, হ্যাঁ, জোড়া বাঁধছে, জোড়া বাঁধছে, জোড়া বাঁধছে। তাহলে এটা হচ্ছে জোড়া বাঁধার প্রক্রিয়া। এটা হয় কোথায়? জাইগোটিনে। লজ্জা, যাতে হচ্ছে জাইগোটিন, জাইগোটিনে জোড়া বাঁধছে। এই জোড়া বাঁধলে দেখো, জোড়া বাঁধার প্রসেসটাকে বলা হয় সিনপসিস। জোড়া বাঁধার প্রসেসটাকে বলা হয় সিনপসিস। আর যে জোড়াটা তৈরি হয়েছে এটাকে বলা হয় হচ্ছে, এই জোড়াটার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট, কারণ দুইজন থেকে, দুই মানে হচ্ছে বাই। দেখো বাইভ্যালেন্ট, এই এটা একটা বাইভ্যালেন্ট, এটা একটা বাইভ্যালেন্ট, এটা আরেকটা বাইভ্যালেন্ট। আর বাইভ্যালেন্ট তৈরির প্রক্রিয়াকে বলা হয় সিনপসিস। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে, মনে করো সংসার তৈরির প্রক্রিয়া হচ্ছে কি? সংসার হচ্ছে বাইভ্যালেন্ট, আর সংসার তৈরির প্রক্রিয়া হচ্ছে বিয়া দেওয়া। তাহলে বিয়া দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে বিয়া দেওয়া বা সিনপসিস। আর বিয়া দিলে কি হয়? সংসার তৈরি হয়, সংসারের নাম হচ্ছে বাইভ্যালেন্ট। তাই দেখো জাইগোটিনে কি হচ্ছে? বিয়া দেওয়া হচ্ছে, ফুল দেওয়া না হয়েছে, এখন তো বিয়া হয়ে যাবে। তাহলে বিয়ে হয়ে গেল, বিয়ে কাছে আসলো, জাস্ট কাছে আসাটাকে, কাছে আসার প্রক্রিয়াটাকে, বিয়া দেওয়াটাকে বলা হয় সিনপসিস। আর এদের মধ্যে যে তোমার ইয়াটা তৈরি হচ্ছে, যে জোড়াটা তৈরি হচ্ছে, জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট, আর জোড়া বাঁধার প্রসেসটাকে বলা হচ্ছে সিনপসিস। মানে প্রসেসটাকে সিনপসিস বলা হয়। এটা কি ফার্স্ট, এটা হচ্ছে ভাইয়া কোষ বিভাজনের ফার্স্ট ক্লাস, কিন্তু এর আগেও আমরা বায়োলজির 12টা ক্লাস নিয়ে ফেলছি আমাদের এই কোর্সে। তো দেখো প্রথমে ফুল দেওয়া না হয়েছে, ফুল দেওয়া না হইলে বুঝতেছো কাছে আসবে, কাছে আসার প্রসেসটাকে বলা হয় সিনপসিস, এবং কাছে আসলে যে জিনিস তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে বাইভ্যালেন্ট। এটা হচ্ছে জাইগোটিন। জাইগোটিনের পরে কি? লজ্জা, পায়, পাতে হচ্ছে প্যাকাইটিন, পাতে হচ্ছে প্যাকাইটিন। দেখো আমরা এই দুটা বুঝছি, এবার হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনে খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা, তোমরা এমনিতে মুখস্থ রাখো সবাই। প্যাকাইটিনে খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটে প্যাকাইটিনে, সেটা হচ্ছে ক্রসিং ওভার। এটা তোমাদের বোঝানো যাবে না, বুঝাইলে সমস্যা আছে। ক্রসিং ওভার আসলে কি? তো ক্রসিং ওভারে কি হয়? ক্রোমোজোমগুলোর মধ্যে অংশের বিনিময় ঘটে। ব্যাপারটা দেখো একটু, মনে করেন নিউক্লিয়াসও আছে ভিতরে, নিউক্লিয়ার মেমব্রেনে কিন্তু এখন আছে, আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করবে, হ্যাঁ, একটু একটু বিলুপ্ত হতে শুরু করবে, কিন্তু বিলুপ্ত মানে বিলুপ্ত হয় নাই, ধরে নাও বিলুপ্ত হয় নাই, আছে। এখানে যেটা হয়, প্যাকাইটিন দাপে ক্রোমোজোমগুলোর মধ্যে অংশের বিনিময় ঘটে। মনে করো এটা হচ্ছে বাবার ক্রোমোজোম, কালো রঙের, আর এটা মনে করো হচ্ছে মায়ের ক্রোমোজোম, নীল রঙের। রঙগুলো বোঝা যাচ্ছে তো নাকি বোঝা যায় না? কালো আর নীল। এখন ক্রোমোজোমগুলোর মধ্যে অংশের বিনিময় ঘটবে। প্রথমে কি করা হয়? ক্রসিং ওভারের জন্য প্রথমে প্রথমে ক্রোমোজোমগুলোকে ভেঙে ফেলা হয়। ভেঙে ফেলার জন্য যে এনজাইম দরকার হয় সেটাকে বলা হয় এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস,
এন্ডোনিউক্লিয়াসের প্রভাবে ক্রোমোজোমগুলো ভেঙে যায়। মনে করো এই দেখো, এই ভেঙে ফেললাম, ভেঙে ফেললাম, ভেঙে ফেললাম, ভেঙে ফেললাম। প্রথমে ক্রোমোজোমগুলোকে ভেঙে ফেলবো। ক্রসিং ওভার দুইটা ধাপে হয় আর কি। প্রথমে ক্রোমোজোমগুলোকে ভেঙে ফেলা হয় কার সাহায্যে? এন্ডোনিউক্লিয়াস। এন্ডো মানে ভিতরে, তার মানে যে ভিতর থেকে ভেঙে ফেলে নিউক্লিক অ্যাসিডকে, সেটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস। ভাঙার পরে এবার জোড়া দিতে হবে, জোড়া দিতে হবে। আমরা জানি জোড়া দেওয়ার জন্য যে এনজাইমটা বিখ্যাত, নাম কি তার? লাইগেজ। লাইগেজের কাজ হচ্ছে জোড়া দিয়ে দেওয়া। হ্যাঁ, এবার দেখো জোড়া দিবে, জোড়া দিলে কি হইতেছে দেখো কিরকম হবে। জোড়া দিলে, জোড়া দিলে জিনিসটা দেখতে হবে এরকম। অর্থাৎ বুঝছো তো, অংশের বিনিময় ঘটছে। এতক্ষণ ছিল কি, এটা ছিল বাবার, এটা ছিল মায়ের। ভেঙে ফেলছি এন্ডোনিউক্লিয়াস দিয়ে, ভাঙার পর জোড়া দিছি। এখানে দেখো বাবা মা মিলে এক হয়ে গেছে। বাবার কালো অংশগুলো বাবার, নীল অংশগুলো মায়ের। হ্যাঁ, এটা এইভাবে হচ্ছে আর কি প্রসেসটা। তাহলে এইটাকে বলা হয় ক্রসিং ওভার। এটা হয় কোথায়? প্যাকাইটিনে। প্যাকাইটিনে ক্রসিং ওভার ঘটে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্রসিং ওভার কে আবিষ্কার করছে? থমাস হান্ট মর্গান ভুট্টা বাগানে আবিষ্কার করছে। এটা ভেবে মনে রাখাইতাম যে থমাস হান্ট হান্ট করতে গেছিল, শিকার করতে গেছিল, গিয়া দেখে ভুট্টা খেতে ক্রসিং ওভার হচ্ছে। ঠিক আছে, এইভাবে থমাস হান্ট মর্গান ভুট্টা বাগানে, থমাস হান্ট মর্গান ভুট্টায় সর্বপ্রথম ক্রসিং ওভার আবিষ্কার করেছেন থমাস হান্ট মর্গান। হান্ট মানে কি? শিকার করতে যাওয়া। শিকার করতে গিয়ে ভুট্টা বাগানে দেখতেছে ক্রসিং ওভার। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো যে প্যাকাইটিনে ক্রসিং ওভার ঘটে। তাহলে কি হয় এখানে? প্রথমে ক্রসিং ওভারের জন্য কি করতে? প্রথমে ক্রোমোজোমগুলোকে ভেঙে ফেলা হয়, এন্ডোনিউক্লিয়াস দিয়ে ভেঙে ফেলা হয়। ভাঙার পর আবার জোড়া দেওয়া হয়, এটাকে বলা হয় লাইগেজ। এবং এখানে কি হয়? ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় ঘটে। ক্রসিং ওভার কে বেশি করছে? থমাস হান্ট মর্গান ভুট্টা খেতে। আচ্ছা, তাহলে প্যাকাইটিন হয়ে গেছে আমাদের, এটুকু বুঝছো তো? প্রথমে দেখো ফুল দেওয়া নেওয়া হয়েছে, বিয়া হয়েছে, ক্রসিং ওভার হয়েছে। এবার বিয়ার পরে ঝামেলা শুরু। ক্রসিং ওভারের পর আস্তে আস্তে ঝামেলা শুরু হবে। ঝামেলা কি হবে? দেখা যাবে দুইজন দুইজন থেকে দূরে চলে যাচ্ছে আস্তে আস্তে, বুঝছো? দেখো ডিপ্লোটিনে, ডিপ্লোটিনে, ডিপ্লোটিন, ডিপ দাদা, তাই না? ডিপ্লোটিন। দেখা যাবে এই যে ক্রোমোজোম গুলা দেখো একে অপর থেকে দূরে চলে যাইতেছে, এরকম হয়ে যাচ্ছে। ওদের সেন্ট্রোমিয়ারের মধ্যে বিকর্ষণ শুরু হয়েছে। মানে এতক্ষণ দেখো কাছে ছিল না, দেখো সেন্ট্রোমিয়ার গুলো কত কাছে ছিল, সেন্ট্রোমিয়ার গুলো কত কাছে কাছে অবস্থান করতেছিল না। এখন দেখো সেন্ট্রোমিয়ার গুলো একে অপরকে ঠেলা দিচ্ছে, এদিকে ঠেলে দিচ্ছে, ওদিকে ঠেলতেছে। মানে বিয়ে হয়েছে, ক্রসিং ওভার হয়েছে, এখন ঝামেলা শুরু। এই যে দুই পাশে ক্রোমোজোম গুলো চলে যায়, এটাকে বলা হয় প্রান্তীয়করণ। এটাকে বলা হয় কি? প্রান্তীয়করণ। প্রান্তীয়করণ, ক্রোমোজোম গুলো প্রান্তের দিকে চলে যায়, এটাকে বলা হয় প্রান্তীয়করণ। এবং প্রান্তীয়করণের মাঝে দেখো মাঝখানে একটা কি হয়েছে? একটা লুপের সৃষ্টি হয়েছে। তাই এখানে একটা লুপ সৃষ্টি হয়। এগুলো এমসিকিউ। এবং নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু এখনো ইনট্যাক্ট অবস্থা এখানে আছে। নিউক্লিয়ার মেমব্রেন আছে, হ্যাঁ, এখনো কিন্তু বিলুপ্ত হয়নি। তাহলে ডিপ্লোটিনে দেখতেছো ক্রসিং ওভারের পর আস্তে আস্তে ঝামেলা শুরু হয় না? তাই প্রান্তীয়করণ হচ্ছে, এটা চলে চলে যাচ্ছে। হ্যাঁ, এবং এখানে মাঝখানে লুপের সৃষ্টি হয়েছে। এবার শেষ পর্যায়ে হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস, ডায়াকাইনেসিসে ঘটে হচ্ছে সেই ঘটনা। এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা ছিল চারদিক দিয়ে, তাই না? নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে এদের অনেকটা সংসারের মতো। যারা বিয়ে শাদী করছে এদেরকে এখন একটা সংসারের মধ্যে হিসেবে রেখে দিচ্ছে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন চারদিক দিকে ওদেরকে একটা, বুঝলেন না, ঘরের মধ্যে ওরা আছে। বিয়ে করার আগেও ঘরে ছিল, বিয়ে করার পরেও ঘরে আছে, ঘরের মধ্যে আছে। এবার যেহেতু ওদের মধ্যে বিকর্ষণ শুরু হয়েছে, ওরা একজন এক এক প্রান্তে চলে যাচ্ছে। মানে এতদিন যে ভালোবাসা ছিল সেটা আস্তে আস্তে আকর্ষণটা এখন বিকর্ষণে পরিণত হয়েছে। তাহলে বিকর্ষণ করতে অনেকে হয়তো ফাঁসি ফাঁসি ঝুলে করতে পারে, ফাঁস দিতে পারে। যাই হোক, এখন ওদের যে ঘরটা ছিল নিউক্লিয়ার মেমব্রেন, ওটা বিলুপ্ত হয়ে যাবে। বুঝো না? বুঝতেছো? কাহিনী শেষ প্রায়, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গেছে, শেষ। ডায়াকাইনেসিস কি হয়? নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়। তাই দেখো এটা হচ্ছে প্রোফেজ 1 এর 5টা ধাপ। তাহলে কি? লজ্জা পায় দীপদাদা, লজ্জা পায় দীপদাদা। লতে হচ্ছে লেপটোটিন, যাতে হচ্ছে জাইগোটিন, পাইতে হচ্ছে প্যাকাইটিন, দীপতে হচ্ছে ডিপ্লোটিন, আর দাদাতে হচ্ছে ডায়াকাইনেসিস। এইটা পারলেও তো তোমার পরীক্ষার অনেক প্রশ্নের ভাই অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, লজ্জা পায় দীপদাদা, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। লেপটোটিনে কি হচ্ছে ভাইয়া? ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার জিনিসটা বুঝাইতে পারছি তো? যে নর্মালি ক্রোমোজোমটা অনেক লম্বা থাকে, এটা যখন পানি বের করে দেয়, পানি শ্রিঙ্ক করে, পানি বের করে, পানি বের হয়ে গেলে মোটা এবং খাটো হয়। এবং মোটা এবং খাটো অবস্থায় অনেক কুণ্ডলিত থাকে। তবে কিছু কিছু পোর্শন দেখা যায় অতি উৎসাহী, অতিরিক্ত কুণ্ডলিত হয় একেবারে। এই অতিরিক্ত কুণ্ডলিত অংশে অতিরিক্ত রঞ্জক ধারণ করে, তাই ওদেরকে রঞ্জিত, বেশি রঞ্জিত দেখায়, এটাকে বলা হয় ক্রোমোমিয়ার। এবং এই যে ক্রোমোজোম গুলা, এরা কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কানেক্টেড থাকে। দেখো নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কানেক্টেড আছে।
দেখতে অনেকটা ফুলের তোড়ার মতো লাগে, দেখাচ্ছি না ফুলের তোড়ার মতো লাগে। সবগুলো ক্রোমোজোম দেখা যায় একটা পয়েন্টে কানেক্টেড, হ্যাঁ, একটা দুইটা তিনটা ক্রোমোজোম একটা পয়েন্টে কানেক্টেড। এটাকে বলা হয় বুকে বিন্যাস, ফুলের তোড়ার মতো বিন্যাস। এটা কোথায়? লেপ্টোটিনে, মনে রাখতে পারো। লেপ্টোটিনে ক্রোমোজোমগুলো লেফটে থাকে, ফুলের মতো লেফটে থাকে। জাইগোটিনে আসো, ফুল দেওয়া নেওয়া হয়েছে, তাহলে এখন কি হবে? বিবাহ হয়েছে, সিনপসিস। বিবাহের ফলে সংসার তৈরি হয়েছে, বাইভ্যালেন্ট। এই যেটা ঘরও পাইছে ওরা, নিউক্লিয়ার মেমব্রেন আগে থেকেই আছে। এরপর প্যাকাইটিন, প্যাকাইটিন সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে ক্রসিং ওভার ঘটে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে, এটা আসার চান্স সবচেয়ে বেশি। ক্রসিং ওভার ঘটলে কি হইতেছে? প্রথমে ক্রোমোজোমগুলো ভেঙে যায় এন্ডোনিউক্লিয়াস দিয়ে, ভাঙার পর আবার যুক্ত হয় লাইগেজের মাধ্যমে। আচ্ছা, এবার ডিপ্লোটিন, ডিপ্লোটিনে কি হচ্ছে? এতক্ষণ তো আকর্ষণ, কাছে আসতেছিল, কাছে আসার গল্প, এবার দূরে যাওয়ার গল্প শুরু হবে। হ্যাঁ, লুপ তৈরি হবে, দূরে যেতে যেতে আস্তে আস্তে ঘরটা বিলুপ্ত হয়ে যাবে, ডায়াকাইনেসিস। ওকে, আরেকটা জিনিস তোমাদের বলছিলাম যে সেন্ট্রাজোমের বিভাজন, আর এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটবে না, যে সেন্ট্রোমিয়ার কোনো বিভাজিত হবে না, ভেবে থেকে যাবে, কোনো বিভাজন ঘটবে না সেন্ট্রোমিয়ারের। আরেকটা জিনিস তোমাদের বলছি, সেটা হচ্ছে সেন্ট্রাসোমের বিভাজন। যে প্রোফেজের ক্ষেত্রে সেন্ট্রাজোমের, সরি, মাইটোসিসের ক্ষেত্রে সেন্ট্রাজোমের বিভাজন ঘটে হচ্ছে এস ফেজে, কিন্তু মায়োসিসে সেন্ট্রাজোমের বিভাজন ঘটে প্রোফেজে। বুঝো নাই? মানে এখানে ঘটে আর কি। তো প্রোফেজের কোন জায়গায় ঘটে? জাইগোটিনে ঘটে। এখানে সেন্ট্রাজোমের বিভাজন ঘটে, সেন্ট্রাজোম বিভাজন ঘটে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আজকের পড়া। আমি আরেকটু রসালো ভাবে পড়াই কোষ বিভাজনটা, কিন্তু সময় কম থেকে অনেক মজার কথাবার্তা বলি নাই আর কি, পড়া মিস হয়ে যাইতো। তো তোমরা আশা করি বুঝতে পারছো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আর 1 মিনিট সময় দিলাম, অনেক টাইম হয়ে গেছে আজকে, 1 মিনিট টাইম দিলাম, বলো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আর যেটা তোমাদের বলছি, রুটসের অনেকগুলো কোর্স চলতেছে, সামনে তোমাদের অনেকগুলো কোর্স আসবে। যে কোনো কোর্সে যদি তুমি 20% ডিসকাউন্ট চাও, 20% ডিসকাউন্ট, এই যে মডেল টেস্টের কোর্স চলতেছে, এখনো তো চলতেছে কোর্সটা, তুমি একটা কুপন কোড ইউজ করবা, রাহাত, RAHT, রাহাত 15। এই কুপন কোড ইউজ করলে তুমি একেবারে সুন্দরভাবে সাথে সাথে দেখবে 20% কমে গেছে তোমার কোর্স ফি। হ্যাঁ, হাসিবুল হাসান সিএম বলছে ক্লিয়ার ভাইয়া, হ্যাঁ থ্যাংক ইউ। আর একটু মজা করে আমি পড়াই আর কি, যে সেল সাইকেলটাও মজা করে পড়াই, কিন্তু সময় কম তো ওই কারণে দ্রুত বলতে হয়েছে, বুঝতেছোই তোমরা। এই চ্যাপ্টারটি দ্রুত পড়াইলাম, প্রবলেম হবে না আশা করি। এমসিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে, মেডিকেলেও আসবে, ভার্সিটিতেও আসবে। ভাইয়া ডায়াকাইনেসিসের কয়টা পয়েন্ট দেওয়া উচিত? ডায়াকাইনেসিসে পয়েন্ট আসলে দিবা তুমি, নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় এটা দিলেই তো হবে, আর কি আছে? আর তো তেমন কিছু নাই আসলে, 1-2টা পয়েন্ট লিখতে পারলেই হবে। ডায়াকাইনেসিসে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো দেখায়, এটা তো সবসময় মনে রাখবা। যতই সামনের দিকে আগাবে, মানে মেটাফেজের দিকে যাবে, ততই ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হবে, এই তো। হুম, এটি ডায়াকাইনেসিসে ওইটাই ইম্পর্টেন্ট সবচেয়ে, যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য, অনেকটু বিষয় যে বুঝতাম না আপনার কাছে। আচ্ছা, থ্যাংক ইউ MDS সোহাগ, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, ক্লাস করার জন্য ধন্যবাদ। দ্রুত বললাম আর কি, আরেকটা ক্লাস হলে খুব ভালোভাবে শেষ করা যায় কোষ বিভাজনটা। এটা এটা ইয়াতে প্রশ্ন মাস্ট আসবে, ইয়াতে মেডিকেলে হোক ভার্সিটিতে আসবেই। এখন তো তোমাদের অবশ্য তো ওগুলো টার্গেট না, এখন বোর্ড পরীক্ষা আগে A+ পাইতে হবে ভালোভাবে। তোমার পাবা, কিন্তু ভালো করবা। হ্যাঁ, প্রশ্ন অনেক ইজি হবে, আমি তোমাদের বলতেছি। যতই হতাশ হও না কেন, সবাই একটু এনকারেজড হও, এই A+টা অবশ্যই রাখার চেষ্টা করো। 32 নম্বরের একটা পরীক্ষা হবে, অনেক বেশি সময় পাবা লেখার। 32-এ কত পেলে A+? 25 বোধ হয়, তাই না? নাকি 32-এ কত? 3 3 6 বাদ দেই, 26, 25 26, 26 পেলে A+। তো 26টা নম্বর 32-এর মধ্যে, এমসিকিউতে 12তে 12 পাবাই, রিটেনে যদি 20-এর মধ্যে 14 15 পাও তাহলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তোমরা অবশ্যই এনশিওর করে A+ যাতে থাকে। A+ পাওয়ার পর আমার সাথে কথা বললো, হ্যাঁ, বা পরীক্ষা ভালো হওয়ার পর কথা বললো। ভাইয়া 2 সেট পাবো? 2 সেট, হ্যাঁ পাইতে পারো। আমি শিওর না, একটা বা দুইটা এমসিকিউ থাকতে পারে, সরি কি বলে, থাকতে পারে, সৃজনশীল থাকতে পারে। এমসিকিউ তো অনেকগুলো থাকবে, 25টার মধ্যে যে কোনো 12টা দেখাবা। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না থাকলে গুড বাই, মুছে ফেলে। কোশ্চেন থাকলে করে ফেলো এখনে, দেখাই দিব 1-2 মিনিট। আর নেক্সট দিন, ও আচ্ছা, আজকে মঙ্গলবারে ক্লাস নিলাম তাই না? নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবারে, বুঝছো? আমি একটু বলে দিই তোমাদের ক্লাসগুলো, তোমরা অনেকে মনে থাকে না তোমাদের। নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, এই সামনের বৃহস্পতিবার। কয়টায়? রাত্রে 9টায়, 9 AM। তারপরে ক্লাস রবিবারে হওয়ার কথা, কিন্তু এটা শুক্রবারই হবে, নেক্সট শুক্রবার ওই রাত 9টায়।
সরি 9 PM, 9 PM, ঠিক আছে। বৃহস্পতিবার শুক্রবার, বৃহস্পতিবারে কি পড়াবো? উদ্ভিদ প্রজনন, কঠিন একটা অধ্যায়, সহজ করে দিবে একেবারে, টেকনিক্যালি পড়াই দিব। উদ্ভিদ প্রজননের প্রথম লেকচার, আর এখানে উদ্ভিদ প্রজননের দ্বিতীয় লেকচার, দুইটা লেকচার থাকবে। হ্যাঁ, এটা কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট অধ্যায়টা কিন্তু বুঝাই দিব ক্লিয়ারলি, বেসিকের জন্য ভালো, ঠিক আছে। তাহলে দেখো নেক্সট বৃহস্পতিবার কয় তারিখ? আজকে মনে হয় 16 তারিখ, তাহলে বৃহস্পতিবার হচ্ছে 18 তারিখ, 18/11/2021। আর শুক্রবার হচ্ছে 19/11। ঠিকঠাক লিখছি তো তারিখ, নাকি উল্টোপাল্টা করছি আবার? না, ঠিকই লিখছি, হ্যাঁ। 18 তারিখ আর 19 তারিখ আপাতত। এটা হচ্ছে আমাদের হবে 14তম ক্লাস, 14 ক্লাস। এটা হবে 15 ক্লাস, এরপরে আরো 5টা ক্লাস হবে। হুম, সবাই বুঝতেছি তো? থাকো, আর কোনো সমস্যা নেই।